আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আর আমার কথাও শুনতে পাচ্ছিস। তো আগের দিন আমি লেকচারটা রেকর্ডিং করেছিলাম, কিন্তু কোনোভাবে সে অডিওটা আসেনি, কিছু প্রবলেম হয়েছিল হয়তো। তো যাই হোক, আমি আরেকবার এটা মানে নতুনভাবে রেকর্ড করা। হ্যাঁ, তো যেটা বলার যে এই সেমিস্টারে আমি তোদের নিউক্লিয়ার ফিজিক্স পড়াবো, ঠিক আছে? নিউক্লিয়ার ফিজিক্স বলতে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, এখানে কিছুটা পার্টিকেল ফিজিক্সের পার্টও রয়েছে। তো প্রথমে আমি ক্লাস শুরু করার আগে তোদের সাথে একটু যে সিলেবাসটা রয়েছে মেজর অ্যান্ড মাইনরের, সেই দুটো নিয়ে একটু ডিসকাশন করতে চাই, ঠিক আছে? তাহলে দেখ, আমাদের যে আমি যে যে পেপারটা, এই যে ডিএসসিসি 10, যে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সের যে পেপারটা রয়েছে, তার আমি কিছুটা পার্ট পড়াবো, ঠিক আছে? মানে কিছুটা বলতে এই ফার্স্টের তিনটা, আহ, 1, 2 আর 3, ঠিক আছে? আর বাকি যেগুলো রয়েছে, যেমন 4 থেকে তোর 7 অবধি, সেটা শুভম পড়াবে। তো আমি আমার পার্টের সিলেবাসটা ডিসকাস করে দিই আজকে তোদের সাথে। তো দেখতে পাচ্ছিস যে চ্যাপ্টার 1 যেটা রয়েছে, সেটাতে আমাদের রয়েছে হচ্ছে রাদারফোর্ড স্ক্যাটারিং, ঠিক আছে? রাদারফোর্ডের গোল্ড ফয়েল, মানে আলফা পার্টিকেল স্ক্যাটারিং, তোরা যে এক্সপেরিমেন্টটা রয়েছে থ্রু গোল্ড ফয়েল, সেটা জানিস, ঠিক আছে? কিন্তু এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, ঠিক আছে? যে ক্যালকুলেশন অফ ডিফারেন্সিয়াল ক্রস সেকশন। তো আমরা এটা একটু মানে কিছু ক্যালকুলেশন করে এটা দেখবো। কিন্তু আজকে আমি এটা দিয়ে শুরু করব না, ঠিক আছে? আজকে আমি এটা দিয়ে শুরু করব না, আমি শুরু করব হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে। সেকেন্ড চ্যাপ্টারটা কি? সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে নিউক্লিয়ার প্রপার্টিজ অ্যান্ড স্ট্রাকচার, ঠিক আছে? কারণ এটা দিয়ে শুরু করছি এই কারণেই, কারণ এই প্রথমে নিউক্লিয়ার ফিজিক্স পড়তে গেলে আমার কিছু বেসিক জিনিস জানা দরকার। তো সেই জিনিসগুলো নিয়ে প্রথমে আমি একটু তোদেরকে আইডিয়া দিয়ে দেবো, যাতে পরে যা যা পড়াবো, মানে যত আমরা এই সিলেবাসটা নিয়ে যত এগিয়ে যাব, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। আর এই জিনিসগুলো যেহেতু একটু ইজি, তাই প্রথম প্রথম আমার মনে হয় যে ইজি জিনিস দিয়ে স্টার্ট করা উচিত। তাহলে কি হবে, জিনিসটা একটু ধীরে ধীরে ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? তাহলে দেখ, যে সেকেন্ড চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে, সেকেন্ড চ্যাপ্টারে তুই দেখতে পাবি যে তোর দুটো, সরি, 1 মিনিট, একটা জিনিস check কর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে সেকেন্ড চ্যাপ্টারে দেখ আমাদের কি রয়েছে। সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে হচ্ছে মাস, চার্জ, সাইজ, বাইন্ডিং এনার্জি, স্পিন অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য নিউক্লিয়াস। তো এগুলো হচ্ছে নিউক্লিয়াসের বেসিক প্রপার্টিজ, যেগুলো নিয়ে আমরা প্রথমে একটু স্টাডি করব। এরপর কি রয়েছে, ইম্পসিবিলিটি অফ অ্যান ইলেকট্রন বিং ইন দ্য নিউক্লিয়াস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। তারপর আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, যেগুলো নিয়ে তোরা অলরেডি জানিস, তাও আরেকবার এটা নিয়ে বলে দেবো। এরপর কি রয়েছে, ব্যান্ড ব্রিজ মাস স্পেক্ট্রোগ্রাফ, তারপরে নেচার অফ নিউক্লিয়ার ফোর্সেস, এনজেড প্লট, তারপরে আমাদের যে মেন জায়গাটা, যেটা হচ্ছে নিউক্লিয়ার মডেল, আমাদের কিছু নিউক্লিয়ার মডেল নিয়ে পড়তে হবে। তো এইখানে জেনারেলি আমাদেরকে দুটো মডেল দেওয়া হয়েছে, একটা হচ্ছে লিকুইড ড্রপ মডেল, আর একটা হচ্ছে তোর নিউক্লিয়ার সেল মডেল, ঠিক আছে? তো এই দুটো মডেল হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট নিউক্লিয়ার ফিজিক্সে। তোরা, আমি বলবো না যে শুধু ইউনিভার্সিটির পরীক্ষার পার্সপেক্টিভে এটা ইম্পর্ট্যান্ট, কারণ যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাস পরবর্তীকালে, তো এখান থেকে অনেক কোশ্চেন হয়, ঠিক আছে? অনেক নিউমেরিক্যাল কোশ্চেন হয়, কনসেপচুয়াল কোশ্চেন হয়। তো এইগুলো কিন্তু খুব ভালো করে পড়ি, মানে নিউক্লিয়ার ফিজিক্সের এই এই চ্যাপ্টারটা মানে খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো লিকুইড ড্রপ মডেলে আমরা বেথে ওয়াইজাকারের যে সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা রয়েছে, সেটা নিয়ে ডিসকাশন করবো, সেখান থেকে বাইন্ডিং এনার্জিকে এক্সপ্লেন করব, এবং তার কিছু অ্যাপ্লিকেশন থাকবে সেগুলো নিয়ে। এরপর আমরা আলফা ডিকে বাই হেভি নিউক্লিয়াই, মাস প্যারাবোলা, এক্সপ্লেনেশন অফ বিটা ডিকে বাই মিরর নিউক্লিয়াই, এইসব নিয়েও আলোচনা করব। নিউক্লিয়ার সেল মডেল থেকে আমরা যে যে জিনিসগুলো আলোচনা করতে পারি, সেগুলো হচ্ছে তোর ম্যাজিক নাম্বার, গ্রাউন্ড সেট স্পিন প্যারিটি অফ নিউক্লিয়াস, আর এই নর্থেমস রুল দিয়ে আমরা কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল সলভ করব, ঠিক আছে? এরপরে দেখ, যেটা রয়েছে যে ইন্টারেকশন উইথ অ্যান্ড উইদিন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে? তো এইখানে বেসিক্যালি আমরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটি কী কী আমরা জানি, যে আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে, ঠিক আছে? বেসিক্যালি আমরা এগুলো সম্বন্ধে জানি, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো পরে বলবো। তো এখানে আলফা ডিকের আমরা কাইনেমেটিক্স আর একটা
আলফা ডিকে থিওরি রয়েছে, যেটা হচ্ছে গ্যামোস থিওরি, সেটা সিলেবাসে নেই, বাট আমার মনে হয় যে এটা ডিসকাস করা খুবই ইম্পর্টেন্ট, তো আমি সেটাও বলবো তোদেরকে। আর তার থেকে জাইজারনাটের ল, তারপরে আমরা ডিসকাস করব হচ্ছে বিটা ডিকে, ঠিক আছে, বিটা ডিকে স্পেকট্রাম কীরকম হয়, পাউলিস প্রেডিকশন অফ নিউট্রিনো হাইপোথিসিস, এইসব, ঠিক আছে, এনার্জি লেভেল ডিকে স্কিম, পজিট্রন এমিশন, ইলেকট্রন ক্যাপচার, বিটা ডিকের কী কী সিলেকশন রুল রয়েছে, ঠিক আছে, যেমন ফার্মি অ্যান্ড গ্যামো টেলার ট্রানজিশন, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তারপর রয়েছে তোর গামা গামা কী বলবো, গামা ডিকে, ঠিক আছে। তো গামা ডিকে থেকে এই জিনিসগুলো আমরা পরবর্তীকালে আরও ডিসকাস করবো যত আমরা এগিয়ে যাব। তো এইটা হয়ে যাচ্ছে বেসিক্যালি আমি যে পার্টটা পড়াবো তার সিলেবাসটা হচ্ছে এইটা। আর বাকি যেগুলো রয়েছে দেখছিস, নিউক্লিয়ার রিয়াকশন, পার্টিকেল অ্যাক্সিলারেটার, পার্টিকেল ফিজিক্স, লাস্টে রয়েছে নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স, তো সেটা কিন্তু শুভম পড়াবে, ঠিক আছে। এটা তো হয়ে গেল মেজরের সিলেবাস। এর সাথে সাথে আমি একটু তোদের সাথে মাইনরের সিলেবাসটাও ডিসকাস করে দিতে চাই, ঠিক আছে। মাইনরের সিলেবাসটা দেখ কি, এটা তো সরি ইলেকট্রনিক্স, হ্যাঁ একটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, যে বই, হ্যাঁ, তো এখানে দেখ কিছু রেফারেন্স বুকস দেওয়া আছে, ঠিক আছে। তো রেফারেন্স বুকসে দেখ কী কী রয়েছে, একটা ফার্স্টে যেটা রয়েছে যে নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন, এস বি প্যাটেল, ঠিক আছে, ডিসি টয়াল, ক্রেনেথ স্ক্রেন, আর আরেকটা এস এন ঘোষাল, ঠিক আছে। তো মোটামুটি আমি যা পড়াবো আশা করছি তার মধ্যে হয়ে যাবে, কিন্তু তোরা যদি একটু ভালোভাবে জিনিস নিউক্লিয়ার ফিজিক্সকে বুঝতে চাস তাহলে আমি বলবো যে বইগুলোকে ফলো করতে, ঠিক আছে। তো প্রথমে আমি বলবো যে বেসিক মানে নিউক্লিয়ার ফিজিক্সের বই দিয়ে স্টার্ট করতে, মানে যেটা তোদের ইজি লাগবে এগুলোর মধ্যে। কেনেথ স্ক্রেন আমার মনে হয় একটু একটু হায়ার লেভেলের বই, তো প্রথমে চাইলে এই তিনটের মধ্যে যেটা তোদের ভালো মনে হয় সেটা দিয়ে স্টার্ট করবি, ঠিক আছে। এরপর আসছে মাইনর সিলেবাসটা, ঠিক আছে। তো দেখ মাইনর সিলেবাসটা যেটা রয়েছে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, সেখানে অলমোস্ট সিলেবাসটা সেমই, ঠিক আছে। কিছু কিছু জিনিস ওই সিলেবাসটা থেকে বাদ দেওয়া হয়েছে, আর দুটো নতুন চ্যাপ্টার ঢোকানো হয়েছে। দুটো নতুন চ্যাপ্টার কি, একটা হয়ে যাচ্ছে অ্যাটমিক স্পেকট্রা, ঠিক আছে, অ্যাটমিক স্পেকট্রা, যেখানে আমরা বোর সমালফিল্ড মডেল পড়বো ফর হাইড্রোজেন লাইক অ্যাটমস, তারপরে ফাইন স্ট্রাকচার, স্টার্ন গার্লেক এক্সপেরিমেন্ট, তারপরে স্পিন, ঠিক আছে, স্পিন হাইপোথিসিস, তারপরে ভেক্টর অ্যাটম মডেল, ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন, ল্যান্ডেজি ফ্যাক্টর, স্পেস স্পেস কোয়ান্টাইজেশন, জিমান এফেক্ট, আর এক্সপ্লেনেশন, মানে জিমান এফেক্টটা যে ভেক্টর অ্যাটম মডেল থেকে যে এক্সপ্লেনেশনটা হয় সেটা আমরা দেবো। এরপর মলিকুলার স্পেকট্রোস্কোপি নিয়েও কিছুটা রয়েছে, ঠিক আছে, খুব একটা ডিটেলসে এরা দেয়নি, তবে অল্প অল্প করে আমাদেরকে পড়তে হবে। এক হচ্ছে ডায়াটমিক মলিকিউল কি, রোটেশনাল ভাইব্রেশনাল এনার্জি লেভেল তাদের, আর রামান স্পেকট্রোস্কোপি সম্বন্ধেও আমাদেরকে আর তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমাদের জানতে হবে, ঠিক আছে। কোয়ালিটেটিভ ডিসকাশন, মানে বেশি আমাদের ম্যাথমেটিক্সে যাওয়ার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছি যে এই যে 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে, যেটা আমি একটু আগে ডিসকাশন করলাম, ওখানে আমার যেটা 2 নম্বর চ্যাপ্টার ছিল সেটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখ একটা জিনিস দেখতে পাবি যে রেডিও অ্যাক্টিভিটি, সাকসেসিভ ডিসইন্ডিকেশন, এই জিনিসগুলো রয়েছে, কিন্তু এখানে সেল মডেলটা কিন্তু মনে হচ্ছে আমার মিসিং আছে, হ্যাঁ, তো সেল মডেলটা এখানে নেই। তো এখানে দেখ আপ টু তোর লিকুইড ড্রপ মডেল অবধি রয়েছে। এরপর আনস্টেবল নিউক্লিয়াই, এখানেও তোর আলফা ডিকে, বিটা ডিকে, এইসব নিয়ে আমরা অল্প করে আলোচনা করবো, যেহেতু সিলেবাসটা এখানে ছোটো, তাই এখানে অল্প অল্প আলোচনা করবো। এরপর বাকি যে পার্টটা রয়েছে 5, 6, 7 দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু শুভম পড়াবে, যেটা কিন্তু ওই মেজরের সিলেবাসেও রয়েছে, ঠিক আছে। বইগুলো এখানেও দেখ সেমই রয়েছে তোর, এস বি প্যাটেল, ডিসি টয়াল, কে এস ক্রেন, আর এস এন ঘোষাল, ঠিক আছে। তো যেটা ভালো লাগে সেই বইটা পড়তে পারিস, কিছু বলার নেই এখানে। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে আমাদের সিলেবাস পার্ট, যেটা আমার বলার ছিল সিলেবাস নিয়ে। তো আমি যেটা প্রথমে বললাম যে আমরা আজকে ক্লাস যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোর ওই সেকেন্ড চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার মানে যেখানে ওই নিউক্লিয়াসের মাস, চার্জ, এইসব নিয়ে যে বেসিক যে প্রপার্টিজ রয়েছে সেগুলো দিয়ে আমি স্টার্ট করব। তাহলে স্টার্ট করা যাক। হুম, তাহলে দেখ, প্রথমে আমি নিউক্লিয়াস সম্বন্ধে বলার আগে একটু কম্পেয়ার করতে চাই যে আমাদের এনভায়রনমেন্টে যেসব মানে জিনিস রয়েছে তাদের ডাইমেনশনের, মানে অনেক কিছুই তো জিনিস রয়েছে, তো তার মধ্যে কয়েকটা জিনিসকে নিয়ে আমি তাদের ডাইমেনশনের একটু কম্পেয়ার, এক মিনিট,
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তো তাদের ডাইমেনশনের আমি একটা মানে কম্প্যারিজন দিতে চাই। তো ধর আমার কাছে যদি একটা স্যান্ড পার্টিকেল থাকে, এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা স্যান্ড পার্টিকেল। তো সেই স্যান্ড পার্টিকেলের যদি আমি ডাইমেনশনটা বলি তো সেটা হয় 1 মিলিমিটার অর্ডারের। ঠিক আছে, 1 মিলিমিটার অর্ডারের, মানে মিলিমিটার অর্ডারে। এরপর যদি আমি রেড ব্লাড সেলের কথা বলি, মানে আমাদের শরীরে যে রেড ব্লাড সেল থাকে সেটার অর্ডার হয়ে যাচ্ছে তোর 100 মাইক্রনের। ঠিক আছে, তার থেকেও যদি নিচে যাই প্রোটিনে আমরা, তাহলে একটা 10 মাইক্রোমিটার পাচ্ছি। তারপর যদি ভাইরাস নিয়ে আমরা বলি তাহলে ভাইরাসের ডাইমেনশন হয়ে যাচ্ছে 1 মাইক্রোমিটার। এখানেও একটা প্রোটিন রয়েছে, ঠিক আছে, তো সেটা হয়ে যাচ্ছে 100 ন্যানোমিটার। ঠিক আছে, মানে একটু ছোট সাইজের প্রোটিন। তারপর যদি আমরা ডিএনএ তে চলে যাই তাহলে ডিএনএ হয়ে যায় আমাদের 10 ন্যানোমিটার স্কেলে। ঠিক আছে, এরপর হয়ে যাচ্ছে যদি আমরা কার্বন চলে যাই, ঠিক আছে, C60 হচ্ছে কার্বনেরই একটা ভ্যারিয়েন্ট, তো সেটা হয়ে যাচ্ছে আমার 1 ন্যানোমিটারের লেভেলে। এবং তার থেকেও যদি আমি নিচে যাই তাহলে আমি পাবো হচ্ছে অ্যাটম। ঠিক আছে, তো অ্যাটমের যে আমার ডাইমেনশন যেটা হয় সেটা হয়ে যাচ্ছে তোর 0.1 ন্যানোমিটার, মানে আমার 10 অ্যাংস্ট্রম, 10 নয় সরি, 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো 1 অ্যাংস্ট্রম অর্ডারে আমার এই ডাইমেনশনটা হয়ে থাকে। ঠিক আছে, মানে সোজা কথা বলতে গেলে আমার অ্যাংস্ট্রম অর্ডারে কথা হবে। যখনই আমি অ্যাটম নিয়ে কথা বলবো তখন আমি কি অ্যাংস্ট্রম নিয়ে কথা বলবো। ঠিক আছে, এরপরে দেখ, নিউক্লিয়ার ফিজিক্স স্টার্ট করার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাটম আর নিউক্লিয়াসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়। ঠিক আছে, হুম, তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে যে অ্যাটম আর নিউক্লিয়াসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। যখন তোরা অ্যাটমিক ফিজিক্স পড়বি তখন দেখবি যে মোস্ট মোস্ট অফ দ্য কেসেস এই আমরা কিন্তু এই ইলেকট্রনগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যখন আমরা অ্যাটমিক ফিজিক্স করব, তো অ্যাটম মানে কি, অ্যাটম হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের বেসিক বিল্ডিং ব্লক। ঠিক আছে, মানে সবচেয়ে ক্ষুদ্রতম একক যদি আমি তাকে বলি তাহলে সেটা হচ্ছে একটা অ্যাটম। অ্যাটম কি দিয়ে তৈরি হয়, যার সেন্টারে থাকে হচ্ছে একটা পজিটিভলি চার্জড একটা জোন থাকে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, যেটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর তার চারপাশে কি করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, তো এই পুরো যে সিস্টেমটা রয়েছে এই পুরো সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে অ্যাটম। ঠিক আছে, কিন্তু যখন আমরা অ্যাটমিক ফিজিক্স নিয়ে কথা বলি তখন দেখবি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রনগুলো নিয়েই কথা বলি, যে ইলেকট্রনগুলো ট্রানজিশন কীরকম হচ্ছে, না ইলেকট্রনগুলো এই লেভেল থেকে ওই লেভেলে যাচ্ছে, কিভাবে ফিল্ড হচ্ছে। তো অ্যাটমিক ফিজিক্স বলতে জেনারেলি আমরা ইলেকট্রন নিয়েই ডিসকাস করে থাকি। কিন্তু যদি আমি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কথা বলি তখন আমাকে কি করতে হবে, এই বাইরের অরবিটার ইলেকট্রনগুলোকে বাদ দিয়ে দিতে হবে। বাইরের অরবিটার ইলেকট্রনগুলোকে বাদ দিয়ে আমি যদি এই শুধু পজিটিভলি চার্জ যে এরিয়াটা রয়েছে বা ভলিউমটা রয়েছে সেই ভলিউমটা নিয়ে যখন আমি ডিসকাশন করব বা তার ফিজিক্সটা নিয়ে যখন আমি আলোচনা করব তখন সেটা হয়ে যাবে আমার কি নিউক্লিয়ার ফিজিক্স। ঠিক আছে, মানে যেখানে কি থাকে আমার নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। ঠিক আছে, তো আমরা এই প্রোটন আর নিউট্রনগুলো নিয়ে তাদের প্রোটন নিউট্রন তাদের কি প্রপার্টিস, তারা কিভাবে ইন্টারাক্ট করছে, তাদের মাস চার্জ বা বাকি যা রয়েছে বা যা নিউক্লিয়ার মডেল রয়েছে, তো সেই সব নিয়ে আমরা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সে ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে যতটা মানে এগিয়ে যাব, যত পড়বো দেখবি আমরা কোথাও আমরা কিন্তু এই ইলেকট্রন নিয়ে ডিসকাস করব না। আমরা সবসময় এই এই জিনিসটাকে নিয়ে এই যে মাঝখানে যে পজিটিভলি চার্জ যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাটমিক ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। ঠিক আছে, আশা করছি এটা তোদের বোঝা গেছে। এরপর আমি তোদেরকে একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের আইডিয়াটা কোথা থেকে এসেছিল। তো তোরা জানিস যে রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা ছিল যেটা তিনি গোল্ড ফয়েল দিয়ে করেছিলেন, সেই এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমার মানে নিউক্লিয়াসের কনসেপ্টটা আসে। ঠিক আছে, তো নিউক্লিয়াস আসার আগে প্রথমে আমি আরেকবার একটু অ্যাটমটা সম্বন্ধে বলে দিই। যে অ্যাটম যেটা বললাম, যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এনি এলিমেন্ট দ্যাট রিটেন্স দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্যাট এলিমেন্ট অ্যাকর্ডিং টু মডার্ন এলিমেন্ট। অ্যাকর্ডিং টু মডার্ন অ্যাটমিক থিওরি a new atom consists a nucleus at the center,
which contains positively charged protons and neutral neutrons, negatively charged electrons in revolving around the nucleus in specific energy levels or orbitals, যেটা আমি আগে বললাম যে এরকম একটা আমার পজিটিভলি চার্জড জায়গা থাকবে এবং তার চারিদিকে কি করবে, ইলেকট্রনরা নির্দিষ্ট একটা তাদের অরবিট থাকবে, সেই অরবিটে তারা ঘুরতে থাকবে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে অ্যাটমের একটা অ্যাটমের স্ট্রাকচার। ঠিক আছে, তো নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াসটা হচ্ছে খুবই ডেন্স অ্যান্ড পজিটিভলি চার্জ সেন্ট্রাল কোর অফ দ্য অ্যাটম, মানে অ্যাটমের কোর হচ্ছে এই নিউক্লিয়াসটা। ঠিক আছে, এইবারে দেখ এই যে অ্যাটম আর যে মানে এই গোটা অ্যাটমের সাপেক্ষে আমি যদি বলি যে নিউক্লিয়াসটা কত বড় বা ছোট, তো তাদের অর্ডারটা হচ্ছে কিছুটা এইরকম। ঠিক আছে, একটা হচ্ছে 10⁻⁻15, একটা 10⁻⁻10। 10⁻⁻15 মিটার মানে হয়ে যাচ্ছে 1 ফার্মি। ঠিক আছে, বা আমরা বলবো যে এটা নিউক্লিয়াস হচ্ছে ফার্মি অর্ডারে। আর যদি আমরা অ্যাটম নিয়ে কথা বলি তখন সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রোম, বা আমরা বলতে পারি যে সেটা হয়ে যাচ্ছে তোর অ্যাংস্ট্রোম অর্ডারে। ঠিক আছে, তাহলে যখনই আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলবো তখন আমরা কিন্তু ফার্মি অর্ডারে কথা বলবো। ঠিক আছে, মানে তুই এরকম ভাবে ভাবতে পারিস, আমি একটা স্পেসে দেখাচ্ছি যে এই ডিফারেন্সটা কতটা। ঠিক আছে, একটা হচ্ছে 10⁻⁻10 আর একটা হচ্ছে 10⁻⁻15। ঠিক আছে, মিটার দুটোই। তো দেখ এদের মধ্যে অর্ডারের ডিফারেন্স বলতে পারিস তুই 10⁻⁵ অথবা 10⁻+5, যে যেরকম ভাবে বলবে। ঠিক আছে, মানে একটা 10⁵ অর্ডারের তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। এইবারে দেখ যদি আমি ধরি যে ধরি না, মানে আমাদের যেটা হয় যে 1 কিলোমিটার সমান 10⁻³ মিটার, আর 1 মিটার সমান হয় 10⁻² সেন্টিমিটার, তাহলে 1 কিলোমিটার সমান আমার কত হলো 10⁵ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখ কিলোমিটার আর সেন্টিমিটারের মধ্যে যে অর্ডারের যে ডিফারেন্স সেটা হয়ে যাচ্ছে কিন্তু 10⁵ অর্ডারের। তাহলে এরকম ভাবে ধর আমি যদি ভাবি যে আমার কাছে ধর আমি একটা 1 সেন্টিমিটারের লাইন আঁকলাম, ধর এটা 1 সেন্টিমিটার, এক্স্যাক্টলি 1 সেন্টিমিটার যদিও নাও হতে পারে কারণ আমি হাতে আঁকছি বলে। এবারে ধর এইটাকে যদি আমি ধরি যে এটা নিউক্লিয়াসের তোর কি বলবো ডায়ামিটার। ঠিক আছে, ধর এটা হচ্ছে অর্ডার। ঠিক আছে, তাহলে এর থেকে ইলেকট্রনগুলো কত দূরে থাকবে, ইলেকট্রনগুলো থাকবে হচ্ছে এর থেকে 10⁵ অর্ডার বড় দূরে। মানে কি, তো মানে টেকনিক্যালি বলি যে এর থেকে 1 কিলোমিটার দূরে, মানে আমার ট্যাব শেষ হয়ে যাবে, আমি তাও 1 কিলোমিটার আঁকতে পারবো না, তো ট্যাবের এরিয়া শেষ হয়ে যাবে। তো এত দূরে ধরে নে ইলেকট্রনগুলো এরকম এরকম করে ঘুরছে। ঠিক আছে, মানে এই ডাইমেনশনটা যদি আমি কথা বলি তখন এই ডাইমেনশনটা আমাকে বলতে হবে হচ্ছে 1 কিলোমিটার। মানে ধর তুই ভাব তোর ঘরে যদি 1 সেন্টিমিটারের কোনো একটা জায়গা রয়েছে, তো তার থেকে 1 কিলোমিটার দূরে ইলেকট্রনগুলো ঘুরছে। তো এইটা হয়ে যাচ্ছে যে 10⁵ অর্ডার বড় এর মানে। তার মানে নিউক্লিয়াসটা হচ্ছে খুবই ছোট, মানে এরকম ডট ভাবতে পারিস, আর ইলেকট্রনগুলো এত দূরে দূরে ঘুরছে, এই দূরে দূরে। আমার গোল হলো না আঁকাটা যদিও, হ্যাঁ তো এরকম গোল, সরি বাদ দে। ধর এটা আমার যদি তোমার নিউক্লিয়াস হয়, অ্যাটমগুলো এত দূরে দূরে ঘুরবে, মানে ইলেকট্রনগুলো, সরি বারবার ভুল বলে দিচ্ছি। হ্যাঁ, তো ইলেকট্রনগুলো আমার খুবই দূরে দূরে ঘুরবে। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো এর থেকে বোঝা যায় যে আমার অ্যাটম কতটা ফাঁকা। ঠিক আছে, মানে অ্যাটমের বেশিরভাগ জায়গায় আমার ফাঁকা। তো এই জিনিসটা যেটা এক্সপেরিমেন্টালি প্রুভ করা হয়েছিল সেটা হয়ে যাচ্ছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট সেটা থেকে হয়েছিল। ঠিক আছে, রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং সম্বন্ধে তোরা সবাই জানিস, কিন্তু তাও আমি আর একবার রিক্যাপ করে দিচ্ছি যে রাদারফোর্ড কি করেছিলেন। বেসিক্যালি আমি একটা জাস্ট এমনি একটা সেট আপ আঁকছি। ঠিক আছে, নর্মাল জাস্ট, ঠিক আছে, এক্স্যাক্ট সেট আপটা বইয়ে পেয়ে যাবি, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য একটা দিচ্ছি। তো এইটা ধর আমার কিছু ছিল একটা আলফা পার্টিকেল সোর্স। ঠিক আছে, যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হতে পারে যার থেকে আলফা পার্টিকেল বেরোয়, সেরকম একটা সোর্স নিলাম। তো এই সোর্স থেকে ধরো আলফা পার্টিকেল এরকম এরকম বেরোচ্ছে, এইদিকে 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 এরকম করে প্রতি মানে মুহূর্তে অনেক অনেক আলফা পার্টিকেল এরকম বেরোচ্ছে। ঠিক আছে, রাদারফোর্ড কি করলেন, তার মানে তিনি করেননি, তার স্টুডেন্টদেরকে দিয়ে পরীক্ষা করিয়েছিলেন যাদের নাম ছিল জাইজার অ্যান্ড মার্শ ডেন। তো তার মাঝে একটা খুবই পাতলা গোল্ড ফয়েল রাখলেন,
আর এর পিছনে একটা ডিটেক্টর রাখলেন, যে ডিটেক্টরটা ছিল মানে ডিটেক্টর বা যাই বলবি স্ক্রিন বলতে পারিস, ঠিক আছে, স্ক্রিনটা ডিটেক্টর হিসেবে কাজ করে, যেটা ছিল জিঙ্ক সালফাইডের স্ক্রিন। মানে এইখান থেকে যদি ধর কোনো মানে আলফা পার্টিকেল পাস করে যদি এখানে পড়ে, তাহলে তার একটা তুই ছাপ দেখতে পাবি, ঠিক আছে। ছাপ মানে কীরকম, ধর আমার কাছে যদি কোনো দেওয়াল থাকে, লেটস সে আমার কাছে একটা দেওয়াল আছে, আমি যদি এখান থেকে গুলি করি বন্দুক দিয়ে, ঠিক আছে, ধর বন্দুক দিয়ে আমি যদি গুলি করি, তাহলে কি হবে, দেওয়ালটা তো ফুটো হয়ে যাবে এখানটা, তাহলে একটা একটা দাগ পড়ে যাবে, এখানে একটা গুলি মারলাম, এখানে একটা গুলি মারলাম। তো এইখানে সেম এই পার্টিকেলগুলো এরকম, এখানে এই পার্টিকেলগুলো এখানে ট্রেস পাওয়া যায়, ঠিক আছে, এরকম ভাবতে পারিস। তো দেখা গেল কি, যখন আলফা পার্টিকেলগুলো এই থিন গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে পাস করছে, তখন মোস্ট অফ দ্য পার্টিকেলস কি হচ্ছে, পাস করে যাচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম পার্টিকেল, ঠিক আছে, ম্যাক্সিমাম। কিন্তু একটা জিনিস দেখা গেল যে তোর মানে 1/8,000 তারা 90 ডিগ্রি বা তার বেশি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হচ্ছে। মানে কি, এইরকম ধর এইটা স্ক্রিন যদি আরেকবার নাকি এখান থেকে এসে এরকমভাবে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে কেউ কেউ, ঠিক আছে, বা কেউ কেউ এরকমভাবে ডিফ্লেক্ট হচ্ছে 90 ডিগ্রি বা তার বেশি বলেছি, তাহলে এরকমভাবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা কিন্তু এই 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 বরাবর নিতে হবে, ঠিক আছে, আমাকে এই দিক থেকে মাপতে হবে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। কেউ কেউ ধর এরকম করে এরকম বেঁকে যাচ্ছে, আবার কেউ কেউ কীরকম বেঁকে যাচ্ছে, কেউ কেউ বেঁকে যাচ্ছে হচ্ছে এইরকম টাইপের, এই এদিকে এলো, এদিকে ঘুরে একদম ডাইরেক্ট ঘুরে গেল। তো এই যে প্রবাবিলিটি যেটা, এইটা ছিল হচ্ছে তোর 1/20,000, ঠিক আছে, কত ছিল, 1/20,000। তো 1/20,000 পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক স্ক্যাটার্ড হয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছিল, মানে যেই দিক থেকে আসছে সেই দিকে ফেরত চলে যাচ্ছে। তো এই যে জিনিসটা যে অবজার্ভ করলেন তারা, তো সেখান থেকে কয়েকটা তারা মানে ডিসিশনে এলেন, ঠিক আছে, কয়েকটা ডিসিশনে এলেন। তারা কি বললেন, যে সিন্স মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস since most of the alpha particles passed undeviated, most of the atom must be empty space, যেটা আমি বললাম একটু আগে, যে এইখানে এতটুকু জায়গায় আমার কি রয়েছে, তোর ধর নিউক্লিয়াসটা রয়েছে, আর তার অনেক দূরে, প্রায় এখান থেকে ধর 1 সেন্টিমিটার যদি এটা ডাইমেনশন হয়, তাহলে 1 কিলোমিটার দূরে এরকম তোর ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, তার মানে আমি যদি কোনো ধর আমার কাছে ধর একটা আমার কাছে কোনো একটা ধর নাগরদোলা, ঠিক আছে, ধর নাগরদোলার মাঝখানটা এরকম একটা সেন্টার থাকে, ঠিক আছে, আর ধর নাগরদোলার এইগুলো নেই, ঠিক আছে, কথার কথা ধর এই জিনিসগুলো নেই, ঠিক আছে, এটা দিয়ে তো এরকম কানেক্টেড থাকে। ধর আমি এক মুহূর্তের জন্য ভাবলাম যে এই যে লোহাগুলো থাকে, এই লোহাগুলো নেই, তাহলে ভাব যে অবভিয়াসলি মুছে গেল রে, তাহলে অবভিয়াসলি এই যে লোহাগুলো ছিল এটা আমি বাদ দিলাম, ঠিক আছে। তো এইটা যদি না থাকে, তাহলে ভাব তুই যদি একটা ঢিল ছুড়িস, ধরি আমি একটা ঢিল ছুড়ি নাগরদোলার এই দিক দিয়ে, তাহলে তুই যতগুলো যদি 100টা ঢিল ছুড়িস, তাহলে দেখবি 90টাই তোর কিন্তু ডাইরেক্টলি পাস করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ডাইরেক্টলি পাস করে বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু কি হতে পারে, যে এরকম করে ডাইরেক্ট লেগে এই সেন্টারটা লেগে তখন তোর এদিকে ডিফ্লেক্ট হয়ে গেল বা এদিকে ডিফ্লেক্ট হয়ে গেল, ঠিক আছে, এরকম হতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য তোর যে যদি ঢিল ছুড়িস, বেশি ঢিল মানে 100টা ঢিল ছুড়লে তার বেশিরভাগগুলো কিন্তু পাস করে যাবে। এইখানেও সেরকম, যেহেতু ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা, তাহলে আমি যদি আলফা পার্টিকেল ছুড়ি, তাহলে কি হবে, এরকম করে পাস করে বেরিয়ে যাবে, এরকম করে পাস করে বেরিয়ে যাবে, কারণ বেশিরভাগ জায়গায় ফাঁকা। কিন্তু যখন যেগুলো ধর নিউক্লিয়াসের পাশ দিয়ে যাচ্ছে, তারা কি করছে, নিউক্লিয়াস তাদেরকে কি করছে, ধরে নে রিপেল করছে, ঠিক আছে। তো কেউ কেউ ধর এরকম চলে যাচ্ছে, কেউ কারের কাছে যাচ্ছে, তখন কেউ কেউ এরকম চলে যাচ্ছে, ঠিক আছে, কেউ কেউ কী হয়ে যাচ্ছে, এরকম ব্যাক স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, যেটা একদম ডাইরেক্ট সোজা যাচ্ছে। তো এই রকম কেসগুলো দেখা যাচ্ছে। তো এইখান থেকে তারা কি বললেন, যে কি মোস্ট অফ দ্য স্পেস মানে অ্যাটমের মধ্যে সেটা হচ্ছে এমটি, আর যে লার্জার যে ডিফ্লেকশন কুড অনলি বি কস্ট ডিউ টু এ ভেরি স্মল ডেন্স পজিটিভলি চার্জ রিজিয়ন ইনসাইড দ্য অ্যাটম, ঠিক আছে। কারণ যদি একটা পজিটিভলি চার্জ, খুব হাইলি পজিটিভলি চার্জ যদি জায়গা থাকে, এবং তার উপর যদি আমি পজিটিভ চার্জ থ্রো করি, তাহলে পজিটিভ পজিটিভকে কী করবে, রিপেল করবে, তাহলে পিছনের দিকে চলে যাবে, বা এদিকে বেঁকে গেল, বা এইদিকে চলে গেল, কিছু একটা এরকম কেস হবে।
তো এই যে তারা ধরলেন যে তাহলে এখানে একটা কোনো পজিটিভলি ডেন্স জায়গা রয়েছে। তো সেই জায়গাটাকে তারা কি বললেন, তারা বললেন নিউক্লিয়াস। কি বললেন তিনি? নিউক্লিয়াস। অলমোস্ট অল দ্য মাসেস অফ দ্য অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস। আর কি বললেন যে এই যে নিউক্লিয়াসের যে মাসটা সেটা কিন্তু ইলেকট্রনের মাসের চেয়ে অনেক 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 বেশি। ঠিক আছে, এটার যে মাস সেটা ইলেকট্রনে একটা ইলেকট্রনগুলোর চেয়ে, টোটাল আমি যদি ইলেকট্রন ধরি তার চেয়ে কিন্তু অনেক 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 বেশি। ঠিক আছে, তাহলে অ্যাটমের যে ম্যাক্সিমাম যে মাসটা সেটা কিন্তু একটা নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেটেড। ঠিক আছে, তো এটাই ছিল তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। ঠিক আছে, এর আগেও একটা মডেল দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে তোর প্লাম পুডিং মডেল বলে, যাই হোক জে জে থমসনের, সেটা নিয়ে আমি এখানে ডিসকাস করিনি, তোরা দেখে নিবি। তো জে জে থমসন, তাও একটু বলে দিচ্ছি যে জে জে থমসন এটা বলেছিলেন যে অ্যাটম হচ্ছে এরকম যে এটা হয়ে যাচ্ছে তোর হাইলি পজিটিভ, মানে একটা স্ফিয়ার ধরতে পারিস। ঠিক আছে, একটা পজিটিভ স্ফিয়ার, এবং তার মধ্যে ইলেকট্রনগুলো এরকম ভাসছে। তো এটা ছিল তার প্লাম পুডিং মডেল। ঠিক আছে, আর এটা ছিল হচ্ছে রাদারফোর্ডের মডেল। কিন্তু রাদারফোর্ডের মডেলের কিছু কিছু তোর ইয়েও ছিল, মানে ড্রব্যাকও ছিল। ঠিক আছে, যেখান থেকে তিনি স্টেবিলিটি অফ দ্য অ্যাটম তিনি বলতে পারেননি। ঠিক আছে, ক্লাসিক্যাল, মানে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স রিভলভিং ইলেকট্রন শুড হ্যাভ রেডিয়েট অ্যান্ড ফল ইনটু দ্য নিউক্লিয়াস। মানে ধর নিউক্লিয়াসের চারিদিকে যদি ইলেকট্রনগুলো এরকম গোল গোল ঘুরতে থাকে, ঠিক আছে, ঘুরতে থাকে, তাহলে কি বলছে যে ইলেকট্রোডাইনামিক্স বলছে যে তাহলে এরা কিন্তু মানে এনার্জি রেডিয়েট করবে। ঠিক আছে, এনার্জি রেডিয়েট করবে। তো এনার্জি রেডিয়েট করতে করতে কি হবে, একটা সময় তার এনার্জি শেষ হয়ে যাবে, এবং শেষ হতে হতে সেই রকম এরকম ঘুরতে 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 এই নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। তাহলে তার মানে কি রইলো না, অ্যাটমের কোনো স্টেবিলিটি রইলো না, বা তার মানে অ্যাটম এক্সিস্টই করবে না। ঠিক আছে, আর অ্যাটম এক্সিস্ট না করলে এত কিছু এলিমেন্ট কি আমাদের এক্সিস্ট করতো? করতো না। তার মানে এটাই ছিল তাহলে রাদারফোর্ডের যে মডেলটা, তাহলে সেখানে নিশ্চয়ই কিছু ভুল আছে। তো সেই ভুলটাকে দূর করার জন্য পরবর্তীকালে এসেছিল হচ্ছে বোরের মডেল। ঠিক আছে, যেটা তোরা শুনেছিস যে বোরের মডেল, বোরস অ্যাটমিক মডেল। কিন্তু যাই হোক, আমি বোর অ্যাটমিক মডেল নিয়ে এখানে বেশি ডিসকাস করব না, কারণ এটা হয়ে যাচ্ছে তোর অ্যাটমিক ফিজিক্সের পার্ট। ঠিক আছে, তো বোরের অ্যাটমিক মডেল জানিস যে তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কয়েকটা সার্কুলার অরবিটে ইলেকট্রনগুলো মুভ করে, এবং তারা তখন কোনো এনার্জি রেডিয়েট করে না, তারা তখনই এনার্জি রেডিয়েট করবে যদি একটা সেল থেকে অন্য একটা সেলে যদি জাম্প করে, এবং সেখান থেকে এইচ নিউ ফোটন বেরোবে। আর এই সার্কুলার অরবিটগুলোতে ঘোরার সময় তাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় সেটা এন এইচ কাট হয়। ঠিক আছে, তো যাই হোক আমি সেটা নিয়ে খুব একটা ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো অ্যাটমিক ফিজিক্সে পড়বি তোরা। আমাদের কাজ হচ্ছে যে নিউক্লিয়াসটা নিয়ে স্টাডি করা। ঠিক আছে, তো আশা করছি তোরা এই জিনিসগুলো বুঝেছিস। যাই হোক, এবার আমি কয়েকটা টার্মস নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, নিউক্লিয়াসে যেগুলো আমাদের জানা জরুরি। এক মিনিট জাস্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে টার্মস অ্যাসোসিয়েটেড উইথ দি নিউক্লিয়াস। ঠিক আছে, তো নিউক্লিয়ার ফিজিক্স পড়তে গেলে আমাদেরকে কিছু টার্ম সম্বন্ধে জানতে হবে, মানে যেগুলো সম্বন্ধে তোরা অলরেডি জানিস, তাও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোর অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারটা কি? অ্যাটমিক নাম্বারটা কিছুই নয় যে একটা নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন রয়েছে, সেটা সেটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, যেমন ধর কোনো একটা, যেমন ধর নাইট্রোজেন, যদি এরকম আমি লিখি এন 7n14, ঠিক আছে, তাহলে এইখানে দেখ এই যে নিচের যে পার্টটা সেটাকে বলা হয় হয়ে যাচ্ছে জেড, বা অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, এটাকে অ্যাটমিক নাম্বার বলা হয়। তাহলে কতগুলো প্রোটন আছে সেটা আমরা কিভাবে জানতে পারবো, সেটা তার অ্যাটমিক নাম্বার দেখে জানতে পারবো। এরপর কি, এরপর হয়ে যাচ্ছে তোর মাস নাম্বার। মাস নাম্বারটা কি? মাস নাম্বারটা হয়ে যাচ্ছে যদি কোনো আমার একটা এরকম নিউক্লিয়াস থাকে জেড এক্স এ, তাহলে এই যে মাথায় যেটা লিখবো সেটা হয়ে যাচ্ছে আমার কিন্তু তার মাস নাম্বার। মাস নাম্বার মানে হয়ে যাচ্ছে তার টোটাল কতগুলো প্রোটন আর নিউট্রন রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। মানে একটা নিউক্লিয়াসের মধ্যে অনেক প্রোটন থাকতে পারে, অনেক নিউট্রন থাকতে পারে। ঠিক আছে, তো টোটাল প্রোটন আর নিউট্রনের যে সংখ্যাটা সেটাকে মাস নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা জেনারেলি এ লিখি। ঠিক আছে,
এখানে দেখবি কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন কার্বনের জন্য দেওয়া আছে যে 6 প্রোটন 6 নিউট্রন থাকে, তাই তার মাস নাম্বার হয়ে যাচ্ছে কত 12। ঠিক আছে। এরপর হয়ে যাচ্ছে কি নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বারটা কি? নিউট্রন নাম্বারটা হচ্ছে আমরা পাবো হচ্ছে a মাইনাস যদি আমরা জেড করে দিই। কেন? কারণ মাস নাম্বারটা আমার বোঝাচ্ছে হচ্ছে তোর টোটাল প্রোটন আর নিউট্রন, আর জেডটা বোঝাচ্ছে হচ্ছে আমার টোটাল প্রোটন। তাহলে এ থেকে যদি আমি মাইনাস জেড করে দিই তাহলে আমি কি পাবো পি প্লাস এন মাইনাস পি, তাহলে পি কেটে গেলো, তাহলে আমি নিউট্রন নাম্বার পেলাম। ঠিক আছে, তাহলে আমার এই এ মাইনাস জেড টার্মটা হচ্ছে নিউট্রন নাম্বার, মানে কতগুলো নিউট্রন রয়েছে ওই পার্টিকুলার নিউক্লিয়াসে। ঠিক আছে, তো এটাকে কিন্তু এরকম ভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করা যায়। এই পার্টটা হয়ে যাচ্ছে তোর নিউট্রন নাম্বার, এই পার্টটা হয়ে যাচ্ছে তোর প্রোটন নাম্বার, আর এই পার্টটা হয়ে যাচ্ছে তোর মাস নাম্বার বা জেড প্লাস এন। ঠিক আছে, তো এগুলো ছিল ইয়ে। আর আরেকটা হয়ে যাচ্ছে যে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়ন বলা হয় হয়ে যাচ্ছে প্রোটনস অর নিউট্রনস প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস। মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, মানে কেউ যদি বলে যে নিউক্লিয়ন মানে কি, শুধুই কি প্রোটন? না। শুধুই কি নিউট্রন? না। আমাকে বলতে হবে নিউট্রনও হতে পারে সেটা, প্রোটনও হতে পারে। তো কোনো জায়গায় যদি কোনো কোশ্চেনে নিউক্লিয়ন লেখা আছে তাহলে নিউক্লিয়ন মানে সেটা প্রোটনও হতে পারে, সেটা নিউট্রনও হতে পারে। ঠিক আছে, তো প্রোটন নিউট্রনরা হচ্ছে একটা ফ্যামিলির আন্ডারে পড়ে, যেটাকে আমরা নিউক্লিয়ন বলি। মানে যেমন কথার কথা কি বলবো, যে ধর এ একটা কোনো ফ্যামিলি আছে, ঠিক আছে, তো সবাই বলবে এ ফ্যামিলি, তুমি সবাইকে চেনো? তখন বলবে যে হ্যাঁ, এ ফ্যামিলিতে কে কে থাকে? আর এই ফ্যামিলিতে দুজন মেম্বার আছে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, তো এক্স আর ওয়াই এর একটা তো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি রয়েছে, কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট ফ্যামিলির আন্ডারেও পড়ে, যাদের ফ্যামিলিটার নাম হচ্ছে এ। তো সেই রকমই প্রোটন আর নিউট্রন হচ্ছে একটা নির্দিষ্ট ফ্যামিলি, তাদের একটা নির্দিষ্ট ফ্যামিলির আন্ডারে তারা পড়ে, সেই বা তাদের একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ন। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? নিউক্লিয়ন। তো এটা ছিল কিছু বেসিক টার্মিনোলজিস। এরপর আমি একটু আইসোটোপ আইসোবার এগুলো সম্বন্ধে বলে দিই। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো দেখ, নিউক্লিয়ার ফিজিক্সে মানে মানে অনেক ধরনের তো নিউক্লিয়াস রয়েছে আমার। ঠিক আছে, অনেক অনেক নিউক্লিয়াস রয়েছে। তো সেই নিউক্লিয়াস গুলোকে কয়েকটা স্পেশাল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সেগুলোকে কি করা হয়েছে? কিছু স্পেশাল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো সেই ভাগটা কিভাবে করা হয়েছে? সেই ভাগটা করা হয়েছে কয়েকটা তাদের মানে এ জেড এন এর উপর বেস করে। ঠিক আছে, এ জেড আর এন এর উপর বেস করে। তো প্রথম যে আমাদের যে ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে কি আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হয়ে যাচ্ছে, ধর আমার কাছে দুটো নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, একটা হয়ে যাচ্ছে এক্স, একটা রয়েছে ওয়াই। ঠিক আছে, এই দুটো নিউক্লিয়াসের যদি আমার নিচে এই জেড ওয়ান আর জেড টু, ঠিক আছে, আর এটা ধর এ ওয়ান, এটা ধর এ টু, যদি আমার জেড ওয়ান আর জেড টু যদি একই হয় তাহলে এই দুটো নিউক্লিয়াসকে বলবো আমরা পরস্পরের আইসোটোপ। মানে এর আইসোটোপ এ, এর আইসোটোপ এ, এর আইসোটোপ এ, এর আইসোটোপ। ঠিক আছে, তাহলে দুজনের কি হতে হবে আমার, যে তোর সেম যদি জেড থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো? পরস্পরের আইসোটোপ। যেমন একটা এক্সাম্পল রয়েছে দেখ, 1H1, 1H2, 1H3। ঠিক আছে, এটাকে বলে হয়ে যাচ্ছে তোর এটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, নর্মাল হাইড্রোজেন। এটা হচ্ছে ডয়টেরিয়াম, মানে এটাকে বলা হচ্ছে প্রোটিয়াম, এটাকে বলা ডয়টেরিয়াম, এটাকে বলা হচ্ছে তোর ট্রিটিয়াম। ঠিক আছে, তো এদের কিছু মানে কি পয়েন্টস যদি আমি বলি তাহলে এদের কেমিক্যাল প্রপার্টিসটা কিন্তু আইডেন্টিক্যাল, বাট বিকজ দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস, যেহেতু তাদের সেম নাম্বার অফ ইলেকট্রনস রয়েছে, ঠিক আছে, বা তাদের জেডটা যেহেতু সেম, তাই তাদের কি কেমিক্যাল প্রপার্টিসগুলো সেম হবে। ঠিক আছে, কিন্তু তাদের নিউক্লিয়ার প্রপার্টিসগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে। যেমন রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, স্টেবিলিটি, মাস। যেমন এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার মাস নাম্বারটা বেশি, তার মানে এর মাস বেশি হবে। ঠিক আছে, আর এই এদের মধ্যে কিন্তু এই যে প্রোটিয়াম যেটা রয়েছে, নর্মাল হাইড্রোজেন, সেটা কিন্তু খুব একদম স্টেবল। ঠিক আছে, এবং এগুলো আরও যত উপরে যাবো তত তাদের রেডিও অ্যাক্টিভিটি ডিপেন্ড করছে, ধর এটা মেবি রেডিও অ্যাক্টিভ হতে পারে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তো সেগুলো ডিফার ডিফার করতে পারে। আমাদের যে পিরিয়ডিক টেবিল যেটা দেখবি বানানো হয়েছে সেখানে কিন্তু সবার কিন্তু জেড আলাদা। ঠিক আছে, মানে জেড এর উপরেই চেঞ্জ হয়ে যায়। যেমন হাইড্রোজেনের জেড ওয়ান, হিলিয়ামের জেড টু, জেড টু সরি লিথিয়ামের জেড থ্রি। তাহলে
জেডটা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু সেই এলিমেন্টটাও কিন্তু অন্য হয়ে যাবে। যেমন এই ফির হয়ে যাচ্ছে তোর 56 জেড, ঠিক আছে, জেড হচ্ছে কত এলো 56 আয়রনের। তাহলে আমার যদি জেডটা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমার এলিমেন্টটাও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। তাই কি তাদের যাদের জেড সমান তাদের কেমিক্যাল প্রপার্টিস কিন্তু আইডেন্টিক্যাল, যেহেতু তাদের সেম নাম্বার অফ ইলেকট্রন বা জেড রয়েছে। একটা কথা যেটা বলার যে অ্যাটম আর আয়নের মধ্যে কিন্তু ডিফারেন্সটা সবসময় মনে রাখবি, যে অ্যাটম সবসময় কি হয়, অ্যাটম হয়ে যাচ্ছে তো নিউট্রাল, ঠিক আছে, আয়ন কিন্তু নিউট্রাল নয়, সেটা পজিটিভলি চার্জ হতে পারে, নেগেটিভলি চার্জ হতে পারে, মানে পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন হতে পারে। আর একটা অ্যাটমের ক্ষেত্রে, ঠিক আছে, যতগুলো তোর প্রোটন থাকবে, ঠিক আছে, ততগুলোই কিন্তু ইলেকট্রন হবে, ঠিক আছে, কিন্তু একটা আয়নের ক্ষেত্রে নাও হতে পারে, সেখান থেকে এক বা একাধিক ইলেকট্রন জুড়ে বসলো বা ইলেকট্রন বেরিয়ে গেল, তখন কিন্তু সেখানে কিন্তু প্রোটন নট ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, সেখানে প্রোটন আর ইলেকট্রনের নাম্বার কিন্তু সমান নয়। তো এই জিনিসটা মাথায় রাখবি। এরপর দেখ সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হয়ে যাচ্ছে আমাদের আইসোবার, ঠিক আছে, কি হচ্ছে আইসোবার। আইসোবারে কি হয়, ধর আমার কাছে দুটো এরকম নিউক্লিয়ার রয়েছে এক্স জেড টু, হ্যাঁ, তো আইসোবারে কি হবে, এই জিনিসগুলো সেম হবে না, কিন্তু এই যে মাথার যে দুটো রয়েছে মানে মাস নাম্বার যেটা, এই দুটো কিন্তু আমার সেম হবে, মানে A1 ইকুয়াল টু A2 হবে, মানে এক্স এর যা এ হবে ওয়াই এরও তাই এ হবে, ঠিক আছে। কিন্তু যদি জেড গুলো দেখ আলাদা হয়ে যায় তাহলে কি হবে, সেম এলিমেন্টটা কিন্তু অন্য হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তাদের কিন্তু কেমিক্যাল প্রপার্টিস গুলো সেম থাকবে না। যেমন দেখ একটা এক্সাম্পল যদি আমি দিই, এই যে আর্গন 40, পটাশিয়াম 40, ক্যালসিয়াম 40, দেখ প্রত্যেকটা কিন্তু এলিমেন্ট আলাদা, এটা আর্গন, এটা তোর ক্যালসিয়াম, সরি পটাশিয়াম, এটা কিন্তু ক্যালসিয়াম। কেন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ তাদের জেডগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, জেডগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাদের কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট। আর তাদের যে মাসগুলো রয়েছে 40 দেখতে পাচ্ছিস, তাদের মাসগুলো নিয়ারলি ইকুয়াল বাট নট এক্স্যাক্টলি সেম, ঠিক আছে, মাস নাম্বারটা সেম বাট মাস আলাদা, ঠিক আছে, মাস আর মাস নাম্বারের মধ্যে কিন্তু ডিফারেন্স, এটা মনে রাখবি। মাস মানে হয়ে যাচ্ছে তোর ওই নিউক্লিয়াইটার ওয়েট, ঠিক আছে, মানে মাপলি, যেমন ধর তোর 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 মাস হয়ে যাচ্ছে ধর 50 কেজি, ঠিক আছে, ধর তোর মাস হয়ে যাচ্ছে 50 কেজি, ঠিক আছে। আর এইখানে সেরকম হ্যাঁ, তো এইখানে ধর সেরকম যদি আমি নিউক্লিয়াসগুলো মাস মাপি, ধর এরকম একটা আমার কাছে কোনো মাপার যন্ত্র রয়েছে, ঠিক আছে, এখানে একটা মাপলাম, ধর কে মাপলাম, এখানে সি এ মাপলাম, তো এইখানে ধর এদের ধর ধর নিউট্রন আর প্রোটন নাম্বার এটা কিন্তু দুজনেরই সেম, ঠিক আছে, সেম, কিন্তু যদি আমি মাপলাম যখন তাদের মানে ওয়েট করলাম, তখন দেখলাম যে হয়তো একটু ডিফারেন্স হয়ে গেল, ঠিক আছে, 0.0028 হয়ে গেল, আর আরেকজন হয়ে গেল ধর 40.00 ধর 272 হয়ে গেল, ঠিক আছে, এরকম। তো এরকম খুবই মানে অল্প পরিমাণ ডিফারেন্স হতে পারে, বাট হ্যাঁ সেটা কিন্তু নিউক্লিয়ার ফিজিক্স আমাদেরকে কিন্তু এই অল্প পরিমাণ ইয়েগুলো কিন্তু আমাদেরকে ইগনোর করা, মানে অল্প পরিমাণ যে মাসের ডিফারেন্স সেটাকেও কিন্তু ইগনোর করা চলবে না। এরপরে দেখ থার্ড যে ক্যাটাগরি রয়েছে সেটা হয়ে যাচ্ছে আইসোটোন। আইসোটোন হয়ে যাচ্ছে কি, আইসোটোন হয়ে যাচ্ছে যে আর নিউক্লিয়াই উইথ দ্য সেম নাম্বার অফ নিউট্রনস বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস, মানে দেখ এটাও আলাদা এটাও আলাদা, এখানেও জেডটা আলাদা জেডটা আলাদা, কিন্তু দেখ এদের যদি ডিফারেন্সটা করি মানে এ মাইনাস যদি আমি জেড করি, মানে যেটা আমার নিউট্রন নাম্বার, দুজনের ক্ষেত্রে কিন্তু দেখ 8 রয়েছে, এরও 8 এরও 8, তাহলে যদি তাদের নিউট্রন নাম্বারগুলো যদি সেম থাকে, দুটো নিউক্লিয়াই বা তিনটে নিউক্লিয়াই হতে পারে, ঠিক আছে, দুটোই হতে হবে সবসময় কোনো মানে নেই, ঠিক আছে, তিনটেও হতে পারে, তাহলে সেগুলোকে কি বলবো আমরা, আইসোটোন বলবো, ঠিক আছে। আইসোটোন কি কাজে লাগে, ফর স্টাডিং নিউট্রন ডিপেন্ডেন্ট নিউক্লিয়ার প্রপার্টিস, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আইসোমার, ঠিক আছে। আইসোমার জেনারেলি ফিজিক্স মানে কেমিস্ট্রির লোকরা একটু বেশি এইসব নিয়ে ডিসকাস করে, মানে আমি যতদূর জানি। তো আইসোমার জিনিসটা দেখ কি, আইসোমার হয়ে যাচ্ছে যে সেম জেড অ্যান্ড এ, ঠিক আছে, তাহলে সেম জেড আর এ যদি হয় তাহলে সেম এনও হবে, নিউটন নাম্বারও সেম হবে, কিন্তু কি তারা ডিফারেন্ট এনার্জি স্টেটে এক্সিস্ট করে, মানে একটা ধর হায়ার এনার্জি স্টেটে রয়েছে, একটা লোয়ারে রয়েছে, ঠিক আছে, মানে এটা ধর গ্রাউন্ড স্টেট আর এটা হয়ে যাচ্ছে এক্সাইটেড স্টেট, ঠিক আছে। তো তাদের কি হবে যে এর জন্য কি হতে পারে, নিউক্লিয়ার প্রপার্টিস কিন্তু ডিফারেন্ট হতে পারে,
ঠিক আছে, তাদের নিউক্লিয়ার প্রপার্টিজ ডিফারেন্ট হতে পারে। যেমন এইটা একটা রয়েছে ধর টিসি, এই 9943 টিসি রয়েছে, এখানে একটাও টিসি রয়েছে। তো এইটা গ্রাউন্ড স্টেটে, এটা কিন্তু মেটাস্টেবল স্টেট। ঠিক আছে, মেটাস্টেবল স্টেট কি এখন বেশি জানার দরকার নেই, এটা যখন অ্যাটমিক ফিজিক্স পড়বি লেজার, তখন লেজারে দেখবি আরো ডিটেলসে জানতে পারবি। তো ধরে নে হায়ার এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তো এরকম যখন থাকবে তখন কিন্তু তাদের প্রপার্টিসগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে। এখানে এমটা কি বলছে, মেটাস্টেবল স্টেটকে রিপ্রেজেন্ট করতে ইউজ করা হয়েছে। অনেক সময় কি হয়, এটাকে তোর এম দিয়ে না লিখে স্টার দিয়েও লেখা হয়। ঠিক আছে, অনেক সময় স্টারও দেওয়া হয়। ঠিক আছে, আইসোমার ডিফার্স অনলি ইন এনার্জি অ্যান্ড স্পিন, নট ইন জেড অর এ। ঠিক আছে, এনার্জি আর স্পিন তাদের ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু তাদের জেড আর এ কিন্তু ডিফারেন্ট নয়। দে ডিকে ভায়া গামা এমিশন or internal conversion through ground state। ঠিক আছে, ইন্টারনাল কনভার্সন কি পরে আরো ডিটেলসে বলবো, গামা এমিশন নিয়েও বলবো। তো গামা এমিশনটা আমি একটু বলে দিচ্ছি যে যদি একটা নিউক্লিয়াসের অনেকগুলো স্টেট থাকে, এনার্জি স্টেট ধর এরকম ধর হয়েছে, এটা গ্রাউন্ড স্টেট, এটা এক্সাইটেড স্টেট 1, এটা এক্সাইটেড স্টেট 2, তাহলে কি করতে পারে, নিউক্লিয়াসটা নিজের গ্রাউন্ড স্টেটে আসতে পারে কিভাবে, তাহলে ওকে ট্রানজিশন করতে হবে। ট্রানজিশন করলে কি বেরোবে, একটা করে ফোটন বেরোবে। তো এই যে ফোটনের যে ফ্রিকোয়েন্সিটা হয়, সেটা হয় যে হচ্ছে গামা রে রেঞ্জে। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে গামা রে রেঞ্জে। ঠিক আছে, তাই আমরা তাকে বলি গামা এমিশন। এরপরে দেখ আরেকটা রয়েছে যেটা মিরর নিউক্লিয়াই। ঠিক আছে, কি মিরর নিউক্লিয়াই, মিরর নিউক্লিয়াইটা কি, মিরর নিউক্লিয়াইটা হয়ে যাচ্ছে যে ধর দুটো আমার কাছে এরকম নিউক্লিয়াই রয়েছে। ঠিক আছে, এইখানে কি হয় যে এর যেটা ধর প্রোটন নাম্বার, সেটা এর নিউট্রন নাম্বার হবে। ঠিক আছে, মানে ধর এ আর বি, এর যেটা প্রোটন, এর সেটা নিউট্রন নাম্বার হবে, আবার এর যেটা প্রোটন নাম্বার, এর সেটা কিন্তু নিউট্রন নাম্বার হবে। এইরকম যদি দুটো নিউক্লিয়াই থাকে তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে মিরর নিউক্লিয়াই। ঠিক আছে, এগুলো সবসময় পেয়ারে হবে। ঠিক আছে, এগুলো কি হবে, সবসময় পেয়ারে হবে। যেমন এই এক্সাম্পলটা দেখ, এইখানে এর জেড হচ্ছে 8, এন হচ্ছে 7, আর এখানে দেখে জেড হচ্ছে 7 আর এন যদি বিয়োগ করিস 15 থেকে 7 তাহলে 8 পাবি। ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রন নাম্বার। তাহলে দেখে এখানে জেড 8 ছিল, এখানে সেটা এন 8 হয়ে যাচ্ছে, আর এখানে জেড যেটা 7 ছিল, এখানে এন 7 হয়ে যাচ্ছে। তাহলে এইরকম নিউক্লিয়াইগুলোকে আমরা কি বলবো, মিরর নিউক্লিয়াই। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরো নিউমেরিক্যালস করব যখন আমরা তো লিকুইড ড্রপ মডেলটা পড়বো। ঠিক আছে, ওই লিকুইড ড্রপ মডেল যখন আমরা পড়বো তখন দেখবি এটা নিয়ে আমি আরো ডিটেলে ডিসকাস করবো। ঠিক আছে, তো এখন শুধু এই ডেফিনেশনটাই জেনে রাখ। এরপর আরো কিছু রয়েছে যেটা হচ্ছে আইসোডায়াফার। ঠিক আছে, আইসোডায়াফারটা কি, যদি সেম নিউট্রন অ্যাক্সেস থাকে। ঠিক আছে, তো জেনারেলি কি হয় নিউক্লিয়াইগুলোতে, যে নিউট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি থাকে। ঠিক আছে, হয় মানে বেশি বলবো না, গ্রেটার দ্যান ইকুয়াল টু। ঠিক আছে, হয় ইকুয়াল হবে কিংবা বেশি হবে। তাহলে যদি ধর কোনো এ আর বি আমার দুটো নিউক্লিয়াই রয়েছে, তো এর যতগুলো ধর এর ছাড় বাদ দে, আমি এক্সাম্পলটা দিয়ে বলি। ঠিক আছে, হ্যাঁ, তো এর দেখ এই কার্বনের যে কার্বন নিউক্লিয়াইড রয়েছে, এর দেখ তোর এ হচ্ছে 14 আর জেড হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, আর যদি তুই নিউট্রন নাম্বার বার করিস তাহলে কত হবে, 8। ঠিক আছে, তাহলে দেখ নিউট্রন 8টা, প্রোটন হয়ে যাচ্ছে 6টা, তাহলে প্রোটনের চেয়ে কটা এক্সট্রা নিউট্রন রয়েছে, মানে এক্সট্রা কটা নিউট্রন রয়েছে প্রোটনের সাপেক্ষে, তো সেটাকে বলা হচ্ছে নিউট্রন অ্যাক্সেস। তো সেটা n মাইনাস জেড করলে পাবো, সেটা হচ্ছে 2। এইটা দেখ এই নিউক্লিয়াইডটা নিয়ে যদি কথা বলি আমি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে এ হয়ে যাচ্ছে 18, জেড হয়ে যাচ্ছে 8, এন হয়ে যাচ্ছে 10, কিন্তু যখন এন মাইনাস জেড করছি তখন সেটা হয়ে যাচ্ছে 2। তাহলে এরও যে নিউট্রন যে এক্সেস সেটাও 2, এরও যে এক্সেস নিউট্রন সেটা হচ্ছে 2। তাহলে এই দুটো যদি সমান হয় কোনো দুটো নিউক্লিয়াই ক্ষেত্রে, তখন তাদেরকে আমরা বলবো আইসোডায়াফার। ঠিক আছে, জাস্ট ডেফিনেশন এগুলো মনে রাখবি। এবার একটা জিনিস রয়েছে আইসোস্পিন। ঠিক আছে, আইসোস্পিনটা পার্টিকেল ফিজিক্সে আরো ডিটেলসে পড়বি। ঠিক আছে, অনেক পার্টিকেলে তোদেরকে আইসোস্পিন বার করতে দেবে। ঠিক আছে, আইসোস্পিন থেকে কোনটা কিরকম ইন্টারেকশন, অনেক কিছু ইনফরমেশন পাওয়া যাবে। ঠিক আছে, তো পার্টিকেল ফিজিক্সে যেগুলো শুভম তোদেরকে ডিটেলসে পড়াবে, বাট আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে মানে আইসোস্পিনটা কি জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল। দেখ, ধর একটা ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, ধর একটা কোনো ফ্যামিলি রয়েছে। ঠিক আছে, তো সেই ফ্যামিলি লিখলাম। ঠিক আছে, সেই ফ্যামিলিতে অনেকজন মেম্বার থাকতে পারে, ফাদার, মাদার, ঠিক আছে, একজন দিলাম সান, একজন দিলাম ডটার। ঠিক আছে, ধরে নে 4জন মেম্বার রয়েছে। এইবারে দেখ
ধর তারা একটা কোনো জায়গায় থাকে যেখানে অনেক মানুষ থাকে, ঠিক আছে, অনেক মানুষ থাকে। তাহলে আমরা কি করি যে ফ্যামিলি নিশ্চয়ই কি থাকবে, একটা নিশ্চয়ই ঘরে থাকবে, ঠিক আছে, ঘরে থাকবে। তাহলে যদি তোর নামে কোনো কিছু ধর চিঠি এলো বা কিছু এলো, তখন তুই কি সে বাড়ির ঠিকানা দিবি, ঠিক আছে, মানে তোদের একটা ইউনিক ফ্যামিলির একটা ইউনিক আইডেন্টিটি রয়েছে, ফ্যামিলির একটা কি রয়েছে, একটা নির্দিষ্ট ইউনিক আইডেন্টিটি রয়েছে, যে হ্যাঁ এদের ঘরে দিয়ে যাবে। তাহলে একটা কি তোর ফ্যামিলির একটা আইডেন্টিটি রয়েছে, মানে বাবা মা ভাই বোন সবার একটা মানে ফ্যামিলির আইডেন্টিটি রয়েছে, ঠিক আছে, মানে ফ্যামিলি হিসেবে যে সবাই আমরা একই ফ্যামিলির, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা সবার নিজস্ব নিজস্ব আইডেন্টিটি রয়েছে, যেমন নিজস্ব আইডেন্টিটি মানে কি, ধর সবার আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে, সবার ধর আধার কার্ড রয়েছে, ঠিক আছে। তাহলে আধার কার্ডগুলো কি সবার নিজস্ব নিজস্ব আইডেন্টিটি বোঝাতে ইউজ করছে। আর ফ্যামিলি ধর একটা ঘরের বাইরে নেম প্লেট লাগিয়ে দিল, ঠিক আছে, তাহলে সেটা কি তার ফ্যামিলির আইডেন্টিটিটাকে বোঝাতে কাজে লাগছে। তো সেই রকম নিউক্লিয়ার ফিজিক্সেও ধর মানে অনেক ধরনের পার্টিকেল রয়েছে, ঠিক আছে, অনেক ধরনের পার্টিকেল রয়েছে। তো সেই যে পার্টিকেল রয়েছে তাদেরকেও কি করা হয়েছে, অনেকগুলো ফ্যামিলিতে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাদের নিজস্ব তো একটা করে আইডেন্টিটি রয়েছে, যেমন নিউট্রন একটা আলাদা পার্টিকেল, প্রোটন একটা আলাদা পার্টিকেল, কিন্তু তাদের কি, তাদেরকে একটা কিছু কিছু পার্টিকেলকে নিয়ে একটা করে ফ্যামিলি তৈরি করা হয়েছে। তো সেই কারা কোন ফ্যামিলিতে হবে তাদের আইডেন্টিটিটা, মানে তাদেরকে আইডেন্টিটি দেওয়ার জন্য একটা কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সেই কোয়ান্টাম নাম্বারটাকে বলা হচ্ছে তোর আইসোস্পিন, ঠিক আছে। কিভাবে এটা করা হয়, যেমন ধর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, নিউক্লিয়ন, ঠিক আছে, নিউক্লিয়ন যেটা আমি একটু আগে বললাম, নিউক্লিয়নের মধ্যে কে কে পড়ে, এক হচ্ছে প্রোটন আর এক হয়ে যাচ্ছে তোর নিউট্রন, ঠিক আছে, এক হয়ে যাচ্ছে প্রোটন আর এক হয়ে যাচ্ছে আমার নিউট্রন, ঠিক আছে। তো নিউট্রন আর প্রোটনের তারা দুজন যে ফ্যামিলিতে থাকে একসাথে তাদেরকে বলা হয় হয়ে তারা হচ্ছে নিউক্লিয়ন ফ্যামিলির আন্ডারে। কিন্তু প্রোটন নিউট্রনে কিন্তু একটা আলাদা আইডেন্টিটিও রয়েছে। তো নিউক্লিয়ন ফ্যামিলিটার জন্য একটা ইন্ডিভিজুয়াল আমাকে কোয়ান্টাম নাম্বার দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছি আইসোস্পিন। তো নিউক্লিয়নের জন্য আইসোস্পিন দেওয়া হয়েছে হাফ, ঠিক আছে। আর যদি আমি প্রোটন আর নিউট্রনের যদি ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বলি, তখন তাদেরকে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, মানে আইসোস্পিনকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এখানে সরি টি দিয়ে দিয়েছি ভুল করে, এটা আই হতো, ঠিক আছে, এটা আই হবে। আর তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিগুলোর থার্ড কম্পোনেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে আই থ্রি, ঠিক আছে। যেমন তোরা স্পিনে পড়েছিস না যে এস ইকুয়াল টু হাফ আর এম এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, সেম স্পিনের মতনই, ঠিক আছে, সেরকম স্পিনের মতনই অ্যানালজিটা। তাহলে তাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে আই থ্রি। তো আই থ্রিটা কী হবে, প্রোটনকে দেওয়া হয়েছে হাফ আর একে দেওয়া হয়েছে মাইনাস হাফ। কিন্তু যদি আমি নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলি তখন আমি শুধু হাফ বলবো, ঠিক আছে, প্লাস মাইনাস হাফ লিখবো না, শুধু হাফ, ঠিক আছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, যেমন তাদেরকে তোর আইসোস্পিন দেওয়া হয়েছে, যখন পড়বি আরও পার্টিকেল ফিজিক্স তখন জানতে পারবি। তো যেমন দেখ প্রোটনের জন্য প্লাস হাফ, নিউট্রনের জন্য মাইনাস হাফ, যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে আই থ্রি। আর যদি শুধু আই এর কথা বলি তখন সেটা হয়ে যাচ্ছে এদের জন্য হাফ, ঠিক আছে। মানে এরকমভাবে দিতে হবে তোর নাম্বারটা, মানে ভেবে রাখ যে যেটাকে প্লাস মাইনাসে করলে মানে দুটো আমি পাবো, যেমন হাফকে যদি আমি লিখি এরকম, কী কী লিখতে পারিস, প্লাস হাফ মাইনাস হাফ, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এইটা। বা এরকম বলতে পারিস যে ধর যতগুলো ফ্যামিলি, সরি আমার বলাটা ভুল হলো, টু আই প্লাস ওয়ান ইকুয়াল টু নাম্বার অফ তোর ফ্যামিলি মেম্বার্স। তাহলে কোনো ফ্যামিলির আমার আই কত হবে সেটা এই ফর্মুলাটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন ধর নিউক্লিয়ন ফ্যামিলিতে দুজন রয়েছে, তাহলে আমি যদি বলি তাহলে তার আইসোস্পিন কত হবে, তাহলে দেখ টু আই ইকুয়াল টু কত গেলো ওয়ান, আই ইকুয়াল টু হয়ে গেল হাফ। এবার প্রোটনের জন্য আই থ্রিটাকে প্লাস হাফ করে দেওয়া হয়েছে আর নিউট্রনের জন্য আই থ্রিটাকে মাইনাস হাফ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যাই হোক আমি হালকা বললাম, এটা সম্বন্ধে আরও তোরা ডিটেলসে পরে জানবি, ঠিক আছে। এটা কিছু না, পরটা এটা হয়ে যাচ্ছে তো সামারি টেবিল, দেখবি যা বললাম এতক্ষণ ধরে সেই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। হুম, এরপরে আরও কয়েকটা জিনিস বাকি রয়েছে যেটা বলতে হবে। এটা তো হয়ে গেল, এগুলো বললাম। হুম, এবারে কিছু আমরা
কোয়ান্টিটেটিভ ফ্যাক্ট সম্বন্ধে নিউক্লিয়াসের জানবো। ঠিক আছে, প্রথম কথা আমাদের আইডিয়া লাগাতে হবে যে নিউক্লিয়াসের সাইজ কীরকম। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম যে নিউক্লিয়াসের সাইজের যে অর্ডারটা সেটা হচ্ছে 10⁻⁻15 অর্ডার বা ফার্মি অর্ডার। ঠিক আছে, ফার্মি অর্ডার। ঠিক আছে, তো ফার্মি অর্ডারে আমাদের এটা হয়। এবারে দেখ একটা জিনিস, ফার্মি অর্ডার মানে যে সবারই এক ফার্মি হতে হবে কোনো মানে নেই, কারোর 2 ফার্মি হতে পারে, কারোর 2.2 ফার্মি হতে পারে, সেটা ডিপেন্ড করছে কীরকম নিউক্লিয়াস, ছোটো নিউক্লিয়াস না বড় নিউক্লিয়াস, কিন্তু অর্ডারটা কী হবে, ফার্মি হবে। ঠিক আছে, তো এখানে দেখ সাইজ সম্বন্ধে একটা গল্প লেখা আছে, গল্প না একটা ক্যালকুলেশনই, এটা চাইলে তোরা পড়তে পারিস, বাট আমি এটা করাচ্ছি না, যদি মনে হয় পড়তে পারিস আমি অ্যাড করে দিয়েছি। আমি যেটা করাচ্ছি সেটা খুব একটা বেসিক একটা ক্যালকুলেশন দিচ্ছি, যেটা তোরা আগেও করে এসছিস ক্লাস 12-এ। ঠিক আছে, একটু ফাঁকা জায়গা পাই, হ্যাঁ এইখানে। ঠিক আছে, দেখ ধর তোর কাছে একটা নিউক্লিয়াস রয়েছে। ঠিক আছে, একটা নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসে কি কি থাকবে, আমার নিউট্রন থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, প্রোটন থাকবে। ঠিক আছে, অনেক নিউট্রন অনেক প্রোটন থাকতে পারে একসাথে। এইবারে ধর সেম আমার কাছে একটা বেলুন রয়েছে। ঠিক আছে, এই বেলুনের মধ্যে আমি যত হাওয়া ভরবো, তত কি হবে, আমার বেলুনের ভলিউমটা ধীরে ধীরে কি হবে, এরকম করে 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 বাড়তে থাকবে, বেলুনের ভলিউমটা বাড়তে থাকবে। সেম যদি আমি একটা নিউক্লিয়াসের মধ্যে আমার যদি বেশি বেশি আমার যদি নিউক্লিয়ন থাকে, ঠিক আছে, মানে বেশি এন আর জেড যদি বাড়তে থাকে ধীরে ধীরে, তাহলে কি হবে, নিউক্লিয়াসের ভলিউমটাও বাড়বে। তার মানে কি, এই যে নিউট্রন আর প্রোটনের যে নাম্বার, তার উপর কিন্তু নিউক্লিয়াসের ভলিউমটা ডিপেন্ড করছে। মানে নিউট্রন আর প্রোটন মানে টোটাল মানে কি মাস নাম্বার। তাহলে দেখ আমার এর যে ভলিউমটা সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে হচ্ছে এর মাস নাম্বারের উপর। তাহলে আমি কি লিখতে পারি, যে নিউক্লিয়াসের যে ভলিউম সেটা আমি ধরছি তার মাস নাম্বারের উপর ডিপেন্ড করছে। এইবারে আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, যে এখন আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে নিউক্লিয়াসের যে শেপটা না, সেটা হচ্ছে তোর স্ফেরিক্যাল ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা কি ধরে নিচ্ছি, একটা সরি একটা মুছে দিই, হ্যাঁ, তো আমরা কি ধরে নিচ্ছি, একটা স্ফিয়ার ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা একটা স্ফিয়ার ধরে নিচ্ছি। সবসময় যে স্ফিয়ার হতে হবে তার মানে নেই, কখনো কি হতে পারে ধর স্ফিয়ার থেকে ডিফর্ম হয়ে একটু এরকম টাইপের হয়ে গেল, বা কখনো এরকম স্ফিয়ারটা ধর আমি যদি ধার থেকে প্রেস করে দিই তাহলে এরকম একটা হবে, যদি ধর ওপর থেকে যদি আমি প্রেস করে দিলাম এই স্ফিয়ারটাকে, তাহলে এরকম একটা শেপ হবে। ঠিক আছে, কিছু একটা, তো ধর এরকম কিছু একটা হতে পারে। কিন্তু এখন আমরা জাস্ট ধরছি যে অলমোস্ট আমরা ধরেই নিচ্ছি যে নিউক্লিয়াসটা হচ্ছে তোর স্ফেরিক্যাল। ঠিক আছে, নিউক্লিয়াসটা হচ্ছে কি স্ফেরিক্যাল। তাহলে আমরা তার ভলিউমটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে 435 আর কিউব। ঠিক আছে, ইকুয়াল টু ধর সাম কনস্ট্যান্ট দিলাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিলাম, কে এ দিলাম। ঠিক আছে, এই দিক থেকে আমরা কি করলাম, আর কিউবটাকে 3k/4 লিখে দিলাম। ঠিক আছে, এ এবারে কি করলাম, দুদিকে আমরা কিউব রুট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে 3k/4, যেটাকে 1/3 দিলাম, আর a⁻1/3 দিলাম। এখান থেকে দেখ এটাকে আমরা লিখে দিলাম r0, আর এটাকে লিখে দিলাম 1 a⁻1/3। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার কিসের ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে আমার একটা নিউক্লিয়াসের রেডিয়াসের ফর্মুলা। ঠিক আছে, নিউক্লিয়াসের কি একটা রেডিয়াসের ফর্মুলা, যেখানে আমি কি অ্যাপ্রক্সিমেট করেছি, যে নিউক্লিয়াসটার আকার হয়ে যাচ্ছে প্রায় স্ফেরিক্যাল। ঠিক আছে, স্ফেরিক্যাল। এইটা কোথা থেকে এলো বলবি, যে এটা r0 লিখে দিলাম। ঠিক আছে, এইটা সম্বন্ধে এত জানার দরকার নেই, এটা জাস্ট আমি বললাম, মানে এটা আছে ক্যালকুলেশন, যাই হোক আমি বলছি না, এত ডিপে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবি। এই ফর্মুলা থেকে কিন্তু তোদের অনেক নিউমেরিক্যালস আসতে পারে। ঠিক আছে, অনেক নিউমেরিক্যালস আসবে। ঠিক আছে, কম্পিটিটিভ পরীক্ষাতেও আসতে পারে। ঠিক আছে, ধর তোকে একটা কোনো লেটসে কোনো একটা নিউক্লিয়াস দিয়ে দিল, ধর আমি অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, অ্যালুমিনিয়ামের যে এ হয় সেটা হয় 27, তো তোকে বললো যে অ্যালুমিনিয়ামের তুমি ইয়ে বার করো, কি বলে রেডিয়াসটা বার করো নিউক্লিয়াসে, তাহলে তখন তুই কী করবি, এই ফর্মুলাটা ইউজ করবি, যে r=r0 a⁻, মানে 27⁻1/3, তো 27 মানে কত, 3⁻3 হয়, তাহলে এটা কি হয়ে যাবে 3r0। ঠিক আছে, r0টা কি, r0টা ক্যালকুলেশন করে দেখা গেছে। ঠিক আছে, r0টা দেখা গেছে যে অ্যাকসেপ্টেড যে একটা ভ্যালু হয় সেটা হয়ে যায় 1.2 ফার্মি। তো এটা মনে রাখবি। ঠিক আছে, যে r0র ভ্যালুটা কি 1.2 ফার্মি। ঠিক আছে, তো এই r0র ভ্যালুটা হয়ে যাচ্ছে 1.2 ফার্মি, তাহলে 1.2 ফার্মি যদি আমি বসিয়ে দিই ধর এখানে, তাহলে সেটা হয়ে যাচ্ছে 3.6 ফার্মি। তাহলে অ্যালুমিনিয়ামের যে নিউক্লিয়াস হবে
তার আমার হ্যাঁ রেডিয়াসটা কত হবে 3.6 ফার্মি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা তোর এম্পেরিক্যাল ফর্মুলা, যেটা আমি বললাম এম্পেরিক্যাল ফর্মুলা। ইটস আ ডেরিভেশন নট বেসড অন এনি সাচ থিওরি বাট পিওরলি অন এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস, ঠিক আছে। কারণ আমরা এটা ধরে নিলাম এরকম একটা ব্যাপার, তো সেরকম, ঠিক আছে। তো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবি, অনেক জায়গায় কাজে লাগবে। এটা আমার এখানে ক্যালকুলেশনটা করাইনি, বাট আমি যেটা এখন লাইভ করে দেখালাম সেটা খাতায় কিন্তু লিখে নিস, ঠিক আছে। এই যে এই ডেরিভেশনটা, এই জায়গাটা, হ্যাঁ এই ডেরিভেশনটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে, এই পার্টটা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এইবারে দেখ আমার আরো কিছু জিনিস বলার আছে যেটা মাস নিয়ে, ঠিক আছে। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা পজ করে এই জায়গাটা লিখে নিস, ঠিক আছে। কারণ এই জায়গাটা আমাকে এক্সপ্লেন করতে হবে তো। হুম, এবারে দেখ আমরা নিউক্লিয়াসের মাস নিয়ে কথা বলবো, ঠিক আছে। নিউক্লিয়াসের মাস, তো নিউক্লিয়াসের যে মাস হয় সেটা কিন্তু কম্পারেটিভলি খুব স্মল হয় যেগুলো আমাদের ফিজিক্যাল অকারিং যে অবজেক্টস রয়েছে। মানে ধর কখনোই আমরা একটা নিউক্লিয়াসের মাসকে বলবো না যে ভাই এত কেজি নিউক্লিয়াস। হ্যাঁ অবভিয়াসলি অর্ডারটা, হ্যাঁ অবভিয়াসলি অর্ডারটা হয়তো মাইনাস কিছু একটা হবে, ঠিক আছে। 10 টু দি পাওয়ার মাইনাস ধর 30 করলো, কেউ -40 করলো, আমি জাস্ট বলছি এরকম হবে বলে হবে বলছি না, জাস্ট আমি একটা আন্দাজ দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এরকম আমরা সবসময় কিন্তু কেজির আকারে লিখবো না, ঠিক আছে, এরকম কেজি দিয়ে লিখবো না। আমরা কি করবো, একটা স্ট্যান্ডার্ড একটা মানে মাসের একটা ইউনিট তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো সেই ইউনিটটাকে বলা হয়ে যাচ্ছে হচ্ছে কি এএমইউ, ঠিক আছে, বলা হয় কি এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। তো এই অ্যাটমিক মাস ইউনিট দিয়ে কিন্তু আমরা যে কোনো নিউক্লিয়াসের মাসকে আমরা ডিফাইন করবো, ঠিক আছে। আমরা এখন থেকে বারবার কিন্তু লিখবো না যে 10 টু দি পাওয়ার -27 কেজি এত নিউক্লিয়াসের মাস, কখনো লিখবো না। আমরা সবসময় বলবো কি এত এএমইউ, এই নিউক্লিয়াসের মাস এত এএমইউ, ওই নিউক্লিয়াসের মাস এত এএমইউ, এরকম করে আমরা জিনিসটা বলবো, ঠিক আছে। তো দেখ এখানে এএমইউর একটা মানে ডেরিভেশন দেওয়া আছে, জানার মানে এমনি নয় যে পরীক্ষায় আসবে, বাট এটা মানে পরীক্ষার জন্য নয়, এক্সাম পার্সপেক্টিভে এরকম দেবে না, কিন্তু জাস্ট দেখানোর জন্য আমি এখানে দিচ্ছি। দেখ এএমইউটা মানে এএমইউ যে হাইপোথিসিস, ঠিক আছে, বা এএমইউ যে ইউনিটটা যে সেট করা হয়েছে, ঠিক আছে, হাইপোথিসিস বলবো না, যে ইউনিটটা সেট করা হয়েছে সেটা অ্যাভোগাড্রোর হাইপোথিসিস নিয়ে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই হাইপোথিসিসে কি বলা হয় যে এক মোল সাবস্টেন্সের হচ্ছে এ মোল অফ a mole of a substance is that amount which has mass in grams equal to its atomic weight, ঠিক আছে। মানে কি, একটা এক্সাম্পল দিই, দেখ বলছে যে এক মোল কার্বন যে তোর রয়েছে, এক মোল কার্বন যে রয়েছে, ঠিক আছে, তার ওজন হয়ে যাচ্ছে কত 12 গ্রাম, ঠিক আছে। এক মোল কার্বনের ওজন হয়ে যাচ্ছে 12 গ্রাম, কি মাস ইন গ্রামস ইন ইকুয়াল টু ইস অ্যাটমিক ওয়েট, মানে অ্যাটমিক ওয়েটের ইকুয়াল হবে মাস ইন গ্রামস, ঠিক আছে। বা অন্যভাবে যেটা বলা যায় অ্যাভোগাড্রোর হাইপোথিসিস যে এক মোল যে তোর কার্বন রয়েছে বা 12 গ্রাম যে কার্বন রয়েছে তার মধ্যে আমার এত সংখ্যক অণু রয়েছে, ঠিক আছে। এই আমরা এটা দেখবি 6, এটা বাদ দিয়ে এটা পড়ার দরকার নেই, যে 6.2023 ইন্টু 10 টু দি পাওয়ার এটা ক্রস, ঠিক আছে, মানে গুণ চিহ্ন 10 টু দি পাওয়ার 23 অ্যাটমস, ঠিক আছে। তার মানে আমার কাছে 12 গ্রাম যদি কার্বন থাকে তার মধ্যে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক আমার কিন্তু অণু থাকবে, ঠিক আছে। এই কথার মানে হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখ আমি এটাকে যদি উল্টোভাবে লিখি, ধর আমি যদি এটাকে উল্টোভাবে বলতে চাই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ওজন হয়ে যাচ্ছে 12 গ্রাম, তাহলে একটা অণুর ওজন আমার কত হবে 12/Na গ্রাম, ঠিক আছে, তাই তো। তাহলে এইভাবে যদি বলি দ্য ওয়েট অফ ওয়ান অ্যাটম, ঠিক আছে, সরি অনু পরমাণু গুলিয়ে ফেলিস না, যে অনু মানে মলিকিউল, পরমাণু মানে অ্যাটম, ঠিক আছে। মানে আমরা অ্যাটম নিয়ে কথা বলছি তো অ্যাটম বলবো, ঠিক আছে। তো অ্যাটম যেটা রয়েছে যে ওয়েট অফ ওয়ান অ্যাটম, মানে এই যে ওয়ান অ্যাটম যেটা রয়েছে
তো সেই অ্যাটমের ওজন কত হবে, যেটা আমি দেখালাম 12/Na, তাহলে দেখ সেটা এরা এখানে দেখিয়েছে 12/Na, ঠিক আছে। তো সেইটা যখন করবি তখন হয়ে যাচ্ছে এরকম একটা কিছু ভ্যালু পাবি, ঠিক আছে। এইবারে এএমইউটাকে কি বলছে, এএমইউটা হচ্ছে সেই পরিমাণ, বলছে একটা কার্বন অ্যাটমের যে তোর ওয়েট, সেইটাকে যদি আবার আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে আমার 1 এএমইউ, ঠিক আছে। এটা ওদের ডেফিনেশন, ঠিক আছে, এটা হচ্ছে এএমইউ ডেফিনেশন, এইভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবার তো কোশ্চেন আসতে পারে যে কার্বন কেন আয়রন নিতে পারতো, যাই হোক সেটা তারা ঠিক করেছে যে এইভাবেই মানে ইউনিটটাকে তৈরি করা হবে, ঠিক আছে। তো 1 অ্যাটম অফ যে 12C রয়েছে যেটা, তাকে আবার 12 দিয়ে ভাগ করলে আমরা যে ওজনটা পাবো সেটা হচ্ছে 1 এএমইউ। তো সেটা যখন ভ্যালু আসবে সেটা ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে, দেখতে পাচ্ছি 1.66। তো এইটা মনে রাখার দরকার নেই, এই পার্টটা 1.66 অবধি মনে রাখলেই হবে, ঠিক আছে, এই পার্টটা ভুলে যাস। তো 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, ওকে। এবারে দেখ যখন আমরা প্রোটন আর নিউট্রনের মাসকে যখন আমরা এএমইউ আকারে লিখবো, ঠিক আছে, তখন সেটা কত আসবে, সেটা আসবে এইরকম। এইখানে কিন্তু এত মনে রাখার দরকার নেই, এখানে যতটা মনে রাখার দরকার আমি বলে দিচ্ছি, এই এতটা মনে রাখবি 672, আর এইটাকে কিন্তু 5 মনে রাখবি, ঠিক আছে, 1.675, বাকিটা ভুলে যাবি, ঠিক আছে। মানে এটা হয়ে যাচ্ছে 1.675 ইন্টু 10⁻27 কেজি, এটা 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। এই দুটো কিন্তু সবসময় মনে রাখবি, ঠিক আছে, অনেক জায়গায় কাজে লাগবে। এখানে দেখ একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিউট্রনের মাস কিন্তু প্রোটনের চেয়ে একটু বেশি, ঠিক আছে, মানে মাস অফ নিউট্রন কিন্তু মাস অফ প্রোটন, ঠিক আছে, মানে অল্প দেখ একদম এই প্লেসে, মানে এখানেও 6.7 আছে, 6.7 অনেকটাই মনে হচ্ছে ছোট, কিন্তু না, এটা অনেকটাই বেশি, ঠিক আছে, এই হিসাবে। তাহলে এইখানে হয়ে যাচ্ছে যে এটা প্রোটনের মাস, এটা নিউট্রনের মাস। ইলেকট্রনের মাসও দেখবি রয়েছে এখানে, ঠিক আছে, এটা মনে রাখতে পারিস। কেজির আকারে তো জানিসই ইলেকট্রনের মাস কত, 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। তো এটা এএমইউতে পারলে মনে রাখতে পারিস, এএমইউতে করলে এরকম হবে, ঠিক আছে, এটাই। এবার আরেকটা ইউনিট সম্বন্ধে যেটা আমার বলার সেটা হয়ে যাচ্ছে ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত হয়, 1 ইলেকট্রন ভোল্ট সমান হয়ে যায় 1.6 ইন্টু 10⁻⁻29 কেজি, ঠিক আছে। মানে ইলেকট্রন ভোল্টটাকে এরকম ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখ W ইকুয়াল টু কিউবি, তাহলে একটা ইলেকট্রনকে যদি আমি 1 ভোল্টের 1 মিনিট, ঠিক আছে, এই যে এই ডেফিনেশনটা, ইলেকট্রন ভোল্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি অ্যাকোয়ার্ড বাই অ্যান ইলেকট্রন হোয়েন ইট ইজ অ্যাক্সিলারেটেড থ্রু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ 1 ভোল্ট। মানে ধর এরকম একটা পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে আমার, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, তার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। তো তার মধ্যে দিয়ে ইলেকট্রনটাকে অ্যাক্সিলারেট করতে মানে অ্যাক্সিলারেট করলে ইলেকট্রনটা যে পরিমাণ এনার্জি অ্যাকোয়ার করে সেটাকে 1 ইলেকট্রন ভোল্ট বলি। তো সেই এনার্জিটা কি হয়, W ইকুয়াল টু কিউবি। তো একটা ইলেকট্রনের চার্জ কত, 1.602 10⁻⁻19 আর ইন্টু 1 ভোল্ট। তাহলে দেখ এটাকে বলা হয়ে যাচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, 10⁻⁻19 জুল হবে, জুল হবে, ঠিক আছে, জুল। কেন, কারণ এখানে আমরা চার্জের ইউনিট কি হয়ে যাচ্ছে, কুলম, কুলমকে আমরা ভোল্ট দিয়ে গুণ করে দিচ্ছি, তো সেইটা করলে তোর জুল হয়, ঠিক আছে। কুলমকে যদি ভোল্ট দিয়ে গুণ করিস তাহলে এখানে জুল হয়। তো এই জিনিসটা দেখ এখানে দেখানো হয়েছে, যেটা হয়ে যাচ্ছে তোর এত, ঠিক আছে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, এই রিলেশনটাও কিন্তু মনে রাখবি, ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। এইবারে হয়ে যাচ্ছে আমরা যখন নিউক্লিয়ার ফিজিক্সের কথা বলবো না, তখন আমরা দেখবি কিলো ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জ নিয়ে কথা বলবো, ঠিক আছে। সেখানে ইলেকট্রন ভোল্ট নিয়ে হয় না, ইলেকট্রন ভোল্টটা তোর অ্যাটমিক ফিজিক্সে ইলেকট্রনের নিয়ে, যখন অ্যাটমিক ফিজিক্স আমরা কথা বলবো ইলেকট্রনের এনার্জি নিয়ে, তখন আমরা ইলেকট্রন ভোল্টটা ইউজ করি। কিন্তু এইখানে আমরা ইউজ করব হচ্ছে তোর কিলো ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট ম্যাক্সিমাম জায়গায়। তো কিছুই না, কিলো মানে কি করবি, 1 ইলেকট্রন ভোল্টটাকে 10⁻³ দিয়ে গুণ করে দিবি, যদি মেগা বলে 10⁻6 দিয়ে গুণ করবি, ঠিক আছে, জাস্ট এতটুকু, আর কিছু ডিফারেন্স নেই, ওকে। এগুলো কিছু না, এগুলো জানার দরকার নেই, ঠিক আছে, এগুলো কিছু জানার দরকার নেই আপাতত, পরে যখন যখন দরকার হবে এগুলো নিজে মনে রাখতে পারবি, ঠিক আছে, জাস্ট তো। আরেকটা যেটা রিলেশন যে 1 এএমইউ সমান কত এমইভি, ঠিক আছে, এই 4 7 মনে রাখিস না, 5 মনে রাখবি, ঠিক আছে, মানে 931.5 এমইভি, ঠিক আছে। তাহলে যদি কোনো তোকে নিউক্লিয়াসের মাস দিয়ে দিল ধর যে এত এএমইউ, ঠিক আছে, তুমি এটাকে এনার্জিতে কনভার্ট করো,
তাহলে তখন আমরা কী করবো, ডাইরেক্ট ওটাকে 931.5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 931.5 দিয়ে গুণ করে দেবো। কেন গুণ করছি, এইটা হয়ে যাচ্ছে আমার মাস টু এনার্জি কনভার্ট করার জন্য এটা আমরা ইউজ করব। কারণ আইনস্টাইনের রিলেশন অনুযায়ী মাস এনার্জি রিলেশন কি বলছে, যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, মানে মাসকে আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি, এনার্জিকে আমরা মাসে কনভার্ট করতে পারি। তো এইখানে আমরা এই ফর্মুলা দিয়ে যদি মাসকে আমরা এনার্জিতে কনভার্ট করতে চাই, মানে এনার্জির আকারে যদি লিখতে চাই, তাহলে তখন আমরা কি এইটা দিয়ে আমরা গুণ করে লিখবো। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে এই জায়গাটা। তাহলে এনার্জি আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল, আর কি আছে দেখি বাকি, হ্যাঁ ডেনসিটি রয়েছে, মাস হয়ে গেল। ঠিক আছে, একটা চার্জ নিয়ে একটু বলে দিই, চার্জটা তো জানিসই। হ্যাঁ, চার্জ দেখ বলার কিছু নাই, একটা তোর কাছে যদি নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসে প্রোটনগুলো হচ্ছে পজিটিভলি চার্জ আর নিউট্রনগুলোর কোনো চার্জ নেই আমার, ঠিক আছে, এগুলো হয়ে যাচ্ছে পজিটিভলি চার্জ আর এগুলোর কোনো চার্জ নেই। তাহলে একটা নিউক্লিয়াসের টোটাল যে চার্জ হবে সেখানে ডিপেন্ড করবে যে কতগুলো আমার প্রোটন রয়েছে। যদি আমার 14টা প্রোটন থাকে তাহলে তার চার্জ হয়ে যাচ্ছে 14 ই। ঠিক আছে, নিউক্লিয়াসটা চার্জ হয়ে যাবে 14 ই। ঠিক আছে, আর কিছু নয়, জাস্ট এতটুকুই চার্জ এখানে। ঠিক আছে, এরপর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ডেনসিটি, যে নিউক্লিয়াসের ডেনসিটি আমার কত হয়। তো এখানে দেখ এরা দুটো স্পেসিফিক কেস দেখিয়েছে, একটা হচ্ছে 12C, একটা হচ্ছে 197 সি। তো এটা নিয়ে বলার আগে আমি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে আমি ওই এক্সাম্পলগুলোর কী রেজাল্ট এসছে সেটা আমি বলবো। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম দেখ, যে ডেনসিটি, হ্যাঁ, তো দেখ ডেনসিটি মানে আমরা জানি, সরি, হ্যাঁ, ডেনসিটি মানে আমরা জানি রো ইকুয়াল টু কী হয় আমাদের, মানে মাস ডেনসিটি যদি আমি বলি, মাস বাই ভলিউম। ঠিক আছে, মাস বাই ভলিউম। তাহলে একটা যদি আমি নিউক্লিয়াসের ডেনসিটি বার করতে চাই, সরি এটা বাদ দে, একটা যদি ধরো আমি নিউক্লিয়াসের ডেনসিটি বার করতে চাই, তাহলে সেই ডেনসিটি বার করার জন্য আমাকে কি করতে হবে, যে এই নিউক্লিয়াসের মাসটা আমাকে জানতে হবে। প্রথম কথা হয়ে যাচ্ছে এই নিউক্লিয়াসের যে মাসটা ছিল সেই মাসটা আমাকে জানতে হবে, আর নিউক্লিয়াসের ভলিউমটা জানতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ধরে নিচ্ছি যে নিউক্লিয়াসটা হচ্ছে স্ফেরিক্যালি, মানে শেপটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ। ঠিক আছে, স্ফেরিক্যাল শেপ যদি ধরি তাহলে তার ভলিউম আমরা কি লিখবো, 4/3 পাই r কিউব। ঠিক আছে, সবসময় যে স্ফেরিক্যাল হবে সেরকম কোনো মানে নেই, কিন্তু আমরা জাস্ট একটা ডেনসিটির একটা তোর কি বলবো, মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়ার জন্য আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে ধরছি যে এটা হচ্ছে স্ফিয়ার। ঠিক আছে, এটা কি স্ফিয়ার। এইবার দেখ, এবার আমরা যদি মাস নিয়ে কথা বলি, তো মাস যদি আমি কথা বলি একটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউট্রন প্রোটন, নিউট্রন প্রোটন, অনেক নিউট্রন অনেক প্রোটন রয়েছে। তাহলে টোটাল যে নিউট্রন আর প্রোটনের যে মাসটা রয়েছে সেটাই আমার কি দেবে, নিউক্লিয়াসের মাস দেবে, সেটাই আমার কি দেবে, নিউক্লিয়াসের মাস দেবে। তাহলে ধর আমার যদি একটা নিউক্লিয়াসের ভিতর জেড সংখ্যক প্রোটন রয়েছে আর ধরে নে এন সংখ্যক আমার নিউট্রন রয়েছে, ঠিক আছে, নিউট্রন সরি, তাহলে তাদের যে টোটাল মাসটা হবে, টোটাল যে মাসটা হবে সেটা হচ্ছে আমার নিউক্লিয়াসের মাস। কিন্তু দেখ একটু আগে আমি বললাম যে নিউট্রনের মাস প্রোটনের মাসের চেয়ে বেশি। ঠিক আছে, নিউট্রনের মাস প্রোটনের মাসের চেয়ে বেশি, কিন্তু এইখানে আমি একটা জিনিস ধরে নিচ্ছি, যেহেতু ধর নিউট্রনেরটা ছিল 1.675 আর এটা ছিল 1.672, তাহলে আমি ধরে নিচ্ছি যে দুজনের মাস প্রায় কাছাকাছি। তাহলে আমি ধরতে পারি এখানে যে এমপি ইকুয়াল টু এমএন। ঠিক আছে, দুজনের মাস আমি সমান ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যদি দুজনের মাস সমান হয় তাহলে এই নিউক্লিয়াসের টোটাল মাসটা কি হবে, বড় মাসটা যদি বড় এম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হয়ে যাচ্ছে এমপি ইন্টু এ। কারণ এ সংখ্যক নিউট্রন আর প্রোটন রয়েছে, একটা নিউক্লিয়নের মাস হয়ে যাচ্ছে এমপি, তাহলে টোটাল নিউক্লিয়ন মানে নিউট্রন আর প্রোটনের মাস কত হয়ে যাবে, টোটাল নিউক্লিয়াসের মাসটা এ দিয়ে আমাকে গুণ করতে হবে। যদি আমি দুজনের মাস সমান না ধরে নিতাম তখন আমাকে এরকমভাবে লিখতে হতো, এমপি ইন্টু জেড প্লাস এম এন ইন্টু এন বা এ মাইনাস জেড এরকম। কিন্তু যেহেতু দেখ আমি দুটোকে কি করে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে দুটোর মাস সমান, তাহলে এটাকেও যদি আমি এমপি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে দুটোর থেকে যদি আমি এমপি কমন নিয়ে নিই
তাহলে আমার কি পড়ে থাকবে জেড প্লাস এন, আর জেড প্লাস এন মানে হয়ে যাচ্ছে আমার মাস নাম্বার, যেটা আমি প্রথমেই বলেছি। তাহলে এই নিউক্লিয়াসের টোটাল মাসটা হয়ে যাচ্ছে জেড এমপি ইন্টু এ। তাহলে এই জিনিসগুলো দেখ আমি এখানে বসিয়ে দিই, এমপি ইন্টু এ, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা এখানে করা নেই, আমি যেটা খাতায় করে দিচ্ছি সেটা মানে আমি যেটা এখানে করছি সেটা খাতায় লিখে নিচ্ছি, ঠিক আছে। ভলিউমটা কত, 4/3 পাই আর কিউব। একটু আগে আমি আর কি বললাম, আর হয়ে যাচ্ছে R0 যেটা ছিল 1.2 ফার্মি ইন্টু A⁻1/3, ঠিক আছে, A⁻1/3। তাহলে এটা যদি আমি এখানে লিখি A/4/3 R0 কিউব ইন্টু A⁻1/3, তার কিন্তু এখানে কিউব ছিল। তাহলে এই কিউব যদি এখানে এটা যদি কেটে যায় তাহলে এটা শুধু দেখ এ হয়ে যাবে, ঠিক আছে। তাই আমি ওই লাইনে লিখে দিলাম, ঠিক আছে, আমি আলাদা করে করলাম না, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে আমার এ হয়ে যাবে, ঠিক আছে, এটা আমার কত হয়ে যাবে এ হয়ে যাবে। এবারে দেখ নিচেও এ উপরেও এ, তাহলে এই দুটো এ কেটে গেল, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি জাস্ট এই ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করার জন্য, ঠিক আছে। তাহলে দেখ রো সমান আমার কি হচ্ছে 3 MP বাই 4 পাই R0 কিউব। R0টা দেখ কনস্ট্যান্ট 1.2 ফার্মি, এমপিটা জানিস 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে। 4 পাই এগুলো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এইটা যখন টোটাল আমি ক্যালকুলেশন করব তখন আমার নিউক্লিয়ার ডেন্সিটিটা কত বেরোবে, এইটা বেরোবে, ঠিক আছে, 2.293 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে আমার রো তখন কিন্তু এইটা বেরোবে, আমি 2.2 অব্দি লিখছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডেন্সিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের যে ডেন্সিটি হয় সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়, সেটা কিন্তু আমার কোন নিউক্লিয়াসের কত জেড কত এ সেটার উপর আমার ডিপেন্ড করছে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, কিছুর উপরেই করছে না, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে দেখ সেই জিনিসটা কিন্তু উপরে করেছিল এরা, যে একটা প্রথমে কার্বন একটা দেখিয়েছে যে ডেন্সিটি অফ কার্বন তোর বেরোচ্ছে এত, আবার যখন ডেন্সিটি অফ গোল্ড করছে, ঠিক আছে, এইউ, তখন দেখ সেটাও কিন্তু এটাই বেরোচ্ছে, মানে দুটোই কিন্তু আমার কি আছে এখানে সেম আছে, ঠিক আছে, দুটোই আমার কি হচ্ছে সেম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিউক্লিয়ার যে ডেন্সিটি হয় আমার, সেই জিনিসটা আমার কনস্ট্যান্ট হয়। ওকে, ঠিক আছে। তাহলে যে বেসিক প্রপার্টিস গুলো ছিল আমাদের, আমি দেখে নিচ্ছি যে কি কি আমরা দেখা তখন অবধি পড়লাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের মাস পড়া হয়ে গেল, মাস, চার্জ, সাইজ পড়া হয়ে গেছে, ঠিক আছে। আর আরো বেশি আইসোটোপ এগুলো পড়লাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ঠিক আছে। এইবারে আমরা কি পড়বো, বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট, স্পিন, ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। তো আজকে আমি এতদূর অবধি পড়াবো, ঠিক আছে, জাস্ট যতদূর বেসিক প্রপার্টিসগুলো রয়েছে ততদূরই। তাহলে সেটা করা যাক। হুম, তো বাইন্ডিং এনার্জি পড়ার আগে আমি একটু মাস ডিফেক্ট নিয়ে বলতে চাই, ঠিক আছে। কি নিয়ে বলতে চাই, আমি একটু মাস ডিফেক্ট নিয়ে। মাস ডিফেক্টটা দেখ কি, তোর তোর কাছে কোনো একটা নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। একটু আগে আমি বললাম যে একটা নিউক্লিয়াসের মাস আমার কি হওয়া উচিত, যে যতগুলো আমার প্রোটন রয়েছে আর যতগুলো আমার নিউট্রন রয়েছে, ঠিক আছে। এরকম লিখতে পারিস, অথবা এরকম যদি লিখতে চাস তোরা A-Z দিয়ে যদি লিখতে চাস, ঠিক আছে, এম। তাহলে একটা নিউক্লিয়াসের টোটাল মাস কি, এর যে কনস্টিটিউন্ট পার্টিকেলগুলো যেটা রয়েছে, মানে নিউক্লিয়নগুলো রয়েছে, তার মাসের যে সাম হবে সেই সামটার সমান হওয়া উচিত, ঠিক আছে, সেই সামটার সমান হওয়া উচিত। কিন্তু যখন মেজার করা হলো এক্সপেরিমেন্টালি, তখন দেখা গেল যে নিউক্লিয়াসের মাস কিন্তু কিছুটা কম, মানে এই নিউক্লিয়াসের যে অ্যাকচুয়াল মাস যদি আমি এসি ধরি, ঠিক আছে, সেটা কিন্তু এই এসিটা এই এম এর চেয়ে কিন্তু আমরা কম পেলাম, ঠিক আছে, কম পেলাম। তাহলে এখন কথা হচ্ছে যে সেই মাসটা গেল কোথায়, ঠিক আছে, সেই মাসটা গেল কোথায়, তো সেটা বলবো গেল কোথায়। তার আগে আমি যেটা বলছিলাম যে তাহলে এখান থেকে যেটা পাচ্ছি যে এম এসি গ্রেটার দেন এম, বা আমি যদি তাহলে এটা যদি এর চেয়ে বড় হয়, তাহলে এদের যদি আমি ডিফারেন্স করি এম মাইনাস এম এসি, তাহলে দেখ সেটা আমি কি পাবো, সাম পজিটিভ ভ্যালু পাবো, ঠিক আছে।
বা সাম ডেল্টা এম পাবো, ঠিক আছে, মানে মাসের একটা ডিফারেন্স। তো এই দুটোর যে মাসের যে যদি আমি ডিফারেন্স করি, তো সেই জিনিসটাকে বলা হয়ে যাচ্ছে হচ্ছে মাস ডিফেক্ট, মানে একটা মাসের ডিফেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা কি দেখা যাচ্ছে, মাসের একটা ডিফেক্ট দেখা যাচ্ছে। তো সেই মাস ডিফেক্টের ফর্মুলা হচ্ছে এটা, যেটা আমি করে দেখালাম এতক্ষণ অবধি, সেটা হচ্ছে এইটা। আর এটাকে যদি তোরা এরকম অ্যাটমিকের মানে হাইড্রোজেনের মাসের আকারে লিখতে চাস তাহলে এরকম লিখতে পারিস, বাট আমি বলবো দরকার নেই, এটাই পড়ে রাখবি, ঠিক আছে। এটা যদি দরকার হয় পরে বিটা ডিকেতে তখন আমি আরেকবার এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো এইটা হয়ে যাচ্ছে তোর মাস ডিফেক্ট। এইবারে কথা হচ্ছে যেটা আমি বলছিলাম যে তাহলে ওই মাসটা গেল কোথায়, তো সেই মাসটা হচ্ছে সেই মাসটা হচ্ছে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বাইন্ডিং এনার্জিটা কি একটু ছোট করে বলে দিই, যে এখানে ধর অনেকগুলো প্রোটন নিউট্রন রয়েছে, ঠিক আছে, অনেকগুলো প্রোটন নিউট্রন রয়েছে। এইবারে ধর এগুলো তো পজিটিভলি চার্জ, ঠিক আছে, তো এরা কি করবে, নিজেদের মধ্যে ঠেলাঠেলি শুরু করে দেবে। তাহলে এরকম যদি ঠেলাঠেলি শুরু করে দেয় তাহলে কি একে ধাক্কা মারবে, এ ওকে ধাক্কা মারবে, তাহলে কি দুজনে সবাই কি এক জায়গায় থাকতে পারবে একটা ছোট্ট জায়গার মধ্যে, ঠিক আছে, এমনিতেই খুব ডেন্স জায়গা। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে বাইরে থেকে একটা কিছু এনার্জি দিতে হবে, একটা কোনো আরো এক্সট্রা এনার্জি রাখবে এদেরকে ধরে রাখার জন্য। তো সেই যে এক্সট্রা এনার্জি, সেই এক্সট্রা এনার্জিটা হচ্ছে মানে এক্সট্রা নয় এক্ষেত্রে, মানে আমি বোঝানোর জন্য জাস্ট বলছি যে আমার একটা এনার্জির দরকার এদেরকে ধরে রাখার জন্য, ঠিক আছে, একটা এনার্জি দরকার ধরে রাখার জন্য। তো সেই এনার্জিটা কে সাপ্লাই করবে, সেই এনার্জিটা সাপ্লাই করা হচ্ছে এই মাস ডিফেক্টের জন্য, যে আমি ইকুইভ্যালেন্ট যে এনার্জিটা পাই, মানে ই ইকুয়াল টু আমরা জানি এমসি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি ওই মাস ডিফেক্টের যে ইকুইভ্যালেন্ট যে এনার্জিটা, সেটাকে বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি, সেটাকে বলা হচ্ছে কি বাইন্ডিং এনার্জি। তো ওই বাইন্ডিং এনার্জির জন্যই কিন্তু এরা প্যাকড অবস্থায় একসাথে থাকে, ঠিক আছে। তো এই জন্য নিউক্লিয়াসের যে মাসটা হয় সেটা একটু কম হয়, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট বাইন্ডিং এনার্জির একটা মানে আমি আইডিয়া দিলাম। এটা নিয়ে আমি পরে আরো ডিটেলসে আলোচনা করবো, যখন লিকুইড ড্রপ মডেল করবো, কারণ লিকুইড ড্রপ মডেল পুরোটাই এই বাইন্ডিং এনার্জির উপরেই আমাদের ডিসকাশন হবে, ঠিক আছে। লিকুইড ড্রপ মডেলে আমরা পরে পড়বো। এবারে দেখ এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে যদি আমরা একটা ডিউটোরিয়াম নিয়ে নিই, মানে অ্যাটম মানে নিউক্লিয়াই নিই, তাহলে মেজার্ড মাস পাওয়া গেছে এত, আর এক্সপেক্টেড হচ্ছে এত, মানে এত হওয়া উচিত, কিন্তু দেখ এখান থেকে এটা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে হচ্ছে এতটা। তাহলে এইটা হচ্ছে মাস ডিফেক্ট, ঠিক আছে। এই যে ডিফেক্টের যে মাসটা রয়েছে, মিসিং মাস হুইচ উড বি কনভার্টেড ইন্টু এনার্জি, যেটা আমি বললাম, ঠিক আছে, যেটা আমি বললাম। তাহলে এটা কি, এটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। এইবারে বাইন্ডিং এনার্জিটাকে তাহলে আমি কি বলতে পারি, ধর তাহলে এই বাইন্ডিং এনার্জিটা কি করেছে, এই নিউক্লিয়াসটাকে এরকম করে ধরে রেখেছে, ঠিক আছে, নিউক্লিয়াসটাকে ধরে রেখেছে। তাহলে ওই পরিমাণে যদি আমি এনার্জি দিয়ে দিই, ঠিক আছে, ওই পরিমাণে যদি আমি এনার্জি দিয়ে দিই তাহলে কি হবে, নিউক্লিয়াসটা আমার ভেঙে যাবে, ঠিক আছে, নিউক্লিয়াসটা কি হবে আমার ভেঙে যাবে। তাহলে বাইন্ডিং এনার্জি হচ্ছে সেই পরিমাণ এনার্জি, মানে আমি অন্যভাবে বলতে পারি যে বাইন্ডিং এনার্জি হচ্ছে সেই পরিমাণ এনার্জি, যে পরিমাণ এনার্জি দিলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে ইনটু ইটস কনস্টিটিউয়েন্টস, ঠিক আছে, মানে কনস্টিটিউয়েন্টস মানে নিউক্লিয়ন, মানে ইন্ডিভিজুয়াল নিউক্লিয়নগুলি এরকম এরকম ছড়িয়ে যাবে। অত পরিমাণ যদি আমি এনার্জি দিয়ে দিই তাহলে পুরো নিউক্লিয়াসটা ভেঙে একদম এক একটা আমি নিউক্লিয়ন পেয়ে যাব, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে বাইন্ডিং এনার্জির ডেফিনেশন, ঠিক আছে। therefore mass defect is a measure of binding energy of an atom না বলে বেসিক্যালি এখানে নিউক্লিয়াই বলে ভালো, ঠিক আছে। মোর দ্য মাস ডিফেক্ট মোর টাইটলি নিউক্লিয়স আর বাউন্ডেড ইন দ্য নিউক্লিয়াস, তাহলে যত বেশি মাস ডিফেক্ট তত বেশি এনার্জি, তাহলে তত শক্তিশালী সেই নিউক্লিয়াসটা, মানে তাকে ভাঙা তত সহজ হবে না, তাহলে তোকে তত বেশি কি করতে হবে, এনার্জি দিতে হবে, তত বেশি এনার্জি লাগবে সেটাকে ভাঙার জন্য, ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। এরপর একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন, ঠিক আছে। প্যাকিং ফ্র্যাকশন তোরা কনডেন্স ম্যাটার ফিজিক্সেও পড়েছিস, ঠিক আছে। তো এইখানে প্যাকিং ফ্র্যাকশনটা একটু আলাদা রকমের, আমি এটা বেশি মানে ইয়েতে যাচ্ছি না, ঠিক আছে, ফর্মুলাগুলো নিয়ে বেশি কিছু বলছি না, তবে আমি গ্রাফটা নিয়ে বলতে চাইছি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবি, ঠিক আছে। মাস এটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে, যে মাস ডিফেক্ট ডাজ নট কনভে মাচ ইনফরমেশন অ্যাবাউট নিউক্লিয়ার স্টেবিলিটি, সো ইটস মিসলিডিং টু সে দ্যাট হায়ার মাস ডিফেক্ট আর মোর টাইটলি বাউন্ড নিউক্লিয়াস এক্সিস্ট, ঠিক আছে। এরকম যেমন এটার মাস ডিফেক্ট হয়ে যাচ্ছে এত, ভাই তো বলছে যে এর মাস ডিফেক্ট হচ্ছে হিলিয়ামের এত, ঠিক আছে, while that for it is
এত, মানে এখান থেকে তুই বলতে পারিস যে ইউরেনিয়ামের যে মাস ডিফেক্ট সেটা কিন্তু হিলিয়ামের চেয়ে বেশি, ঠিক আছে, কিন্তু ইউরেনিয়াম কিন্তু লেস স্টেবল, ঠিক আছে, ইউরেনিয়ামের স্টেবিলিটি কিন্তু কম দেন হিলিয়াম, হিলিয়াম খুবই স্টেবল জানিস, সেটাই। তাহলে আমি কি মাস ডিফেক্ট মাস ডিফেক্ট থেকে তো আমি বলতে পারি না পুরো জিনিসটা যে তাহলে এটা বেশি স্টেবল হবে না এটা কম স্টেবল হবে, এরকম তো আমার বলা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, তার জন্য আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে আমার প্যাকিং ফ্র্যাকশন। তো প্যাকিং ফ্র্যাকশনটা কি, দেখ, প্যাকিং ফ্র্যাকশনে এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, অ্যাটমিক মাস মাইনাস মাস নাম্বার বাই মাস নাম্বার, ঠিক আছে, এই দুটো ফর্মুলা, ফর্মুলার থেকে আমি প্রেফার করবো হচ্ছে যে এই গ্রাফটা এক্সপ্লেন করা, ঠিক আছে। এটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশনের গ্রাফ। দেখ, এইদিকে হচ্ছে তোর মাস নাম্বার, ঠিক আছে, এইদিকে হয়ে যাচ্ছে প্যাকিং ফ্র্যাকশন এফ, ঠিক আছে, মানে ওই ফর্মুলাটাই বসিয়ে বার করা হয়েছে। এখানে দেখ আমি একটা লাইন টানছি, ধর সাপোজ এখানে একটা লাইন টানছি, ঠিক আছে, তো এইটা দেখ একটা লাইন টানলাম আমি, তো এই লাইনটার জেনারেলি, যাই হোক এই ইয়েগুলো একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না। তো ধর এইখান থেকে আমি যদি লাইনটা একটু নিচে করতে হতো, এরকম ধরতে পারিস, ঠিক আছে, এইরকম না, এরকম এইরকম রিজিয়ন হবে, ঠিক আছে, একটু গ্রাফটা আমি বলছি স্কেলিংটা একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, ধর এই জায়গাটা এটা হয়ে যায় 180, ঠিক আছে, বা 200 ধরতে পারিস, ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে বইয়ে যেটা এক্সপ্লেন করা আছে আমি সেরকম ভাবে বলার চেষ্টা করছি, ঠিক আছে, আর এইটা হয়ে যাচ্ছে ধরে না তো 16। তো দেখ এই 16 থেকে 180-র মধ্যে, মানে বইয়ে যেটা লেখা আছে সেই হিসাবে আমি বলছি, 16 থেকে 180-র মধ্যে এই যতগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ডেটা, ঠিক আছে, এগুলো এক্সপেরিমেন্টাল ডেটা, যেন ডট 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 দেওয়া আছে, ঠিক আছে। তো সেইখানে দেখ তাদের যে প্যাকিং ফ্র্যাকশনের ভ্যালুটা সেটা জিরোর নিচে, মানে এই রিজিয়নটা আমার নেগেটিভ আর এই রিজিয়নটা আমার কি পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখ এই জায়গাগুলোর আমরা যদি মানে নিউক্লিয়াসগুলো নিয়ে কথা বলি, যেমন ধর আমার কি থাকে, ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে, এদিকে জিঙ্ক থাকে, অনেক কিছুই থাকে, ঠিক আছে, অনেক দূর অব্দি থাকে। তো সেগুলো দেখ খুবই স্টেবল, আমরা জানি সেগুলো কিন্তু কি খুবই স্টেবল। তো সেই আইডিয়াটাই কিন্তু প্যাকিং ফ্র্যাকশনের ইয়ে থেকে পাওয়া যায়। তো দেখ কি বলছে যে এভরি লাইট নিউক্লিয়াই লাইক 1H 1H2 1H3 এসেটটার প্যাকিং ফ্র্যাকশন ইজ ভেরি লার্জ মানে এই রিজিয়নে, ঠিক আছে, মানে পজিটিভ, ঠিক আছে। তো বলছে যে তারা কিন্তু লুজলি বাউন্ড, মানে তারা কিন্তু স্টেবল নয়, ঠিক আছে, স্টেবল নয়। তো যাদের প্যাকিং ফ্র্যাকশন হাই হবে তাদের স্টেবিলিটি কম হওয়ার প্রবণতা বেশি, ঠিক আছে। আর যদি মাস নাম্বার এ ইনক্রিজের সাথে সাথে, মানে 16-র পর থেকে দেখা গেছে যে মানে 16 কোনটা হয়ে যাচ্ছে তোর অক্সিজেন, ঠিক আছে, তো এই অক্সিজেন অবধি যেতে যেতে প্রায় জিরো হয়ে যায়, ঠিক আছে, তারপরে 16 থেকে 180-র মধ্যে যাদের প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে নেগেটিভ হয়ে যায়। আর দেখা গেছে এদের নিউক্লিয়াইগুলো খুব স্ট্রংলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস, মানে খুবই স্টেবল, মানে খুব শক্তভাবে একদম, মানে একে অপরকে মানে আটকে রয়েছে, ঠিক আছে, নিউক্লিয়নগুলো। তাদেরকে কিন্তু সহজে মানে ভেঙে ফেলা যাবে না, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ইজ এ ফ্ল্যাট মিনিমাম অ্যাট 60 to 80, ফ্ল্যাট মিনিমাম মানে দেখ এই জায়গাটা যদি দেখিস, এই জায়গাটা দেখ প্রায় ফ্ল্যাট, সরি এই জায়গাটা দেখ প্রায় ফ্ল্যাট, ঠিক আছে, এই জায়গাটা প্রায় ফ্ল্যাট, মানে এই জায়গাটা এই রিজিয়নটা আমি বলছি, এই রিজিয়নটা, ঠিক আছে। তো ওইটাই বলেছে যে এখানে একটা ফ্ল্যাট মিনিমাম রয়েছে। নেগেটিভ প্যাকিং ফ্র্যাকশন মিনস দ্যাট ইন অর্ডার টু ব্রেক দিস নিউক্লিয়াই ইন্টু কনস্টিটিউটেন্টস উই মাস্ট সাপ্লাই এক্সটার্নাল এনার্জি, মানে আমি যদি এগুলোকে নিউক্লিয়নে ভেঙে ফেলতে চাই তাহলে আমাকে কি করতে হবে, নিউক্লিয়াসটাকে মানে ভেঙে ফেলে নিউক্লিয়নগুলো বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অনেক এক্সটার্নাল এনার্জি দিতে হবে, ঠিক আছে। কিন্তু 180-র উপরে প্যাকিং ফ্র্যাকশন আবার কি হয়ে যাচ্ছে, দেখা গেছে পজিটিভ হয়, তার মানে মোস্ট অফ দ্য নিউক্লিয়াই আর আনস্টেবল, জেনারেলি সেটা দেখা যায় হয়ে যাচ্ছে মানে 210-এর উপরে জেনারেলি দেখা যায়, ঠিক আছে, মানে 210 মনে হয় লেড, ঠিক আছে, লেড হচ্ছে স্টেবল, ঠিক আছে, 210-এর উপরে, বা বইয়ে যেটা লিখেছে যে 235-এর উপর, ঠিক আছে। তো তার উপরে কি হয়ে যায়, আবার তারা আনস্টেবল হয়ে যায়, যেহেতু তাদের একটা এখানে সরি এখানে একটা পজিটিভ প্যাকিং ফ্র্যাকশন তুই দেখতে পাবি, ঠিক আছে, একটা পজিটিভ প্যাকিং ফ্র্যাকশন দেখতে পাবি, ঠিক আছে। তো প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে এই ইনফরমেশন দেয়। ফিউশন ফিউশন নিয়ে আমি কিছু বলছি না এখন, ঠিক আছে, এটা নিয়ে আমি পরে আরো লিকুইড ড্রপ মডেল একটু ভালো করে বলে দেবো, ঠিক আছে, অল্প এক্সপ্লেনেশনটা। ফিউশন তোরা জানিসই যে একটা হচ্ছে দুটো নিউক্লিয়াস
একটা নিউক্লিয়াস ভেঙে যাবে দুটো ছোট নিউক্লিয়াসে, সেটা হচ্ছে ফিউশন। আর ফিউশন মানে হচ্ছে দুটো ছোট নিউক্লিয়াসকে জোড়া লাগিয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করা, ঠিক আছে, এটা ফিউশন। এটা নিয়ে বলার কিছু নেই, এটা নিয়ে যত ডিটেলসে যেটা আলোচনা করে সেটা শুভম বলবে, ঠিক আছে। আচ্ছা মানে একবার দেখে দিচ্ছি, দেখে নিই একবার। হ্যাঁ এখানে পুরো পুরো তোরা এই ডিটেলসটা পাবি, ঠিক আছে। ফিউশনের অনেক বড় চ্যাপ্টার এটা, ঠিক আছে। তো আমি আর বেশি কিছু বলছি না এখানে। যাই হোক, এইবারে আরেকটা জিনিস, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, ঠিক আছে। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নও আবার সেটা তোর লিকুইড ড্রপ মডেলেরই জিনিস, ঠিক আছে। মানে এখানে পুরোটাই এক্সপ্লেন করবো আমি, তারপরে একটু বলে দিচ্ছি যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি। দেখ এতক্ষণ অবধি আমি যেটা বলছিলাম যে একটা নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে তো যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটা হয়ে যাচ্ছে বাইন্ডিং এনার্জি। এবারে যদি সেই বাইন্ডিং এনার্জিটাকে আমি যদি তার মাস নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি যেটা পাবো হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে প্রতি নিউক্লিয়নে কত পরিমাণ বাইন্ডিং এনার্জি রয়েছে, সেটা হচ্ছে মেজারমেন্ট, বা এটাকে বলা হয়ে যাচ্ছে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি। কি বলা হয়? অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি, ঠিক আছে। মানে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জিটাকে তুই এরকমভাবে ডিফাইন করতে পারিস যে একটা নিউক্লিয়াসে আমার কত পরিমাণ এনার্জি দিলে তার থেকে একটা নিউক্লিয়ন আমার বেরিয়ে আসবে, ঠিক আছে, আমার একটা নিউক্লিয়ন বেরিয়ে আসবে। তো সেই পরিমাণ এনার্জিটাকে বলা হয়ে যাচ্ছে আমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো সেটাকে আমাকে কি করতে হবে তোর, জাস্ট এক মিনিট। হ্যালো বল। না আধ ঘন্টা না, আধ ঘন্টা। ঠিক আছে। হ্যাঁ তো যেটা বলছিলাম, তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে আমি কি করবো, আমার বাইন্ডিং এনার্জির যে ফর্মুলাটা থাকবে তোর, সেটাকে এ দিয়ে ভাগ করে দেবো, জাস্ট এটাই। তো সেটা দিয়ে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আর যদি সেই বাইন্ডিং এনার্জিটা ধর আমাকে এএমইউতে দেওয়া থাকলো, মানে ধর মাস ডিফেক্টটা প্রথমে বার করবো, মাস ডিফেক্টটা ধর সাম ইউনিট অফ এএমইউ, সেটাকে যদি আমি 931.5 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে সেটা আমি তখন বাইন্ডিং এনার্জি ইন টার্মস অফ এমইভি পেয়ে যাবো। বা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি বার করতে চাস তখন সেটাকে আবার এ দিয়ে ভাগ করতে হবে, তাহলে তত এমইভি তুই পেয়ে যাবি, ঠিক আছে। এখানে দেখ এই জিনিসগুলো করা আছে, এটা বাইন্ডিং এনার্জি, এটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বা অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি এত এমইভি পার নিউক্লিয়ন, ঠিক আছে। এখানে একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ রয়েছে, এই এক্সপেরিমেন্টাল গ্রাফ এটা, ঠিক আছে। এটা নিয়ে আমি পুরো পরে তোর লিকুইড ড্রপ মডেল ডিসকাস করবো, কারণ এই জিনিসগুলো পুরোটাই লিকুইড ড্রপ মডেলের, ঠিক আছে, এটা পুরোটাই লিকুইড ড্রপ মডেলের। তখন এক্সপ্লেন করলে জিনিসটা আরও ভালো হবে, ঠিক আছে। তাই এখন আমি আর এটা নিয়ে বেশি কিছু বলছি না, এটার অনেক কিছু প্রপার্টিস রয়েছে, মানে এই কার্ভটার অনেক প্রপার্টিসগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। তো একটু সময় সাপেক্ষ এটা, এটা আমি পরে অন্য ক্লাসে ডিসকাস করবো। তাহলে দেখ হ্যাঁ এটা হয়ে গেল। এরপর যে আমাদের দুটো জিনিস রয়েছে, একটা হয়ে যাচ্ছে তোর নিউক্লিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা হয়ে যাচ্ছে তোর নিউক্লিয়ার মোমেন্টস, ঠিক আছে। আর দেখি কিছু আছে কিনা, না আর কিছু নেই, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে আজকের লাস্ট টপিক। তাহলে দেখ নিউক্লিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। হুম, দেখ আমরা জানি যে যদি আমাদের কাছে কোনো একটা অ্যাটম থাকে, ঠিক আছে, ধর একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে, তো সেই অ্যাটমের কিন্তু কিছু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, মানে আমরা ইলেকট্রন নিয়ে যেহেতু কথা বলি তো অ্যাটমিক ফিজিক্সে, তো ইলেকট্রনগুলো যেহেতু নিউক্লিয়াসের চারিদিকে গোল গোল ঘুরছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, ধরো এরকম ঘুরছে কিছু একটা শেপে, গোল গোলই ঘুরবে এরকম মানে নেই, সেটা আরও পরে মডিফাই করা হয়েছে, তাই এখন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ধর গোল গোল ঘুরছে এরকম, ঠিক আছে। তো যেহেতু ঘুরছে তাই তার একটা কি রয়েছে, অরবাইটাল মোশন রয়েছে, ঠিক আছে, অরবাইটাল কি রয়েছে, মোশন রয়েছে। সেই অরবাইটাল মোশনের জন্য কি হবে, আমার একটা অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি পাবো, ঠিক আছে। সেম ইলেকট্রনগুলোর কি থাকে, একটা ইন্ট্রিনসিক প্রপার্টি থাকে যেটাকে আমরা কি বলি, স্পিন বলি, ঠিক আছে। তো এই স্পিনের জন্য আমরা কি পাই, স্পিন মোমেন্টাম বা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পাই। সেই রকমই আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রেও যদি একটা নিউক্লিয়াস ধরি এরকম, সেই নিউক্লিয়াসেরও কিন্তু আমার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, ঠিক আছে। একটা কি রয়েছে, নিউক্লিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, ঠিক আছে। তো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে একটা নিউক্লিয়াসে, তো সেইটা কি বলছে, সেটা কিন্তু আমরা মেজার করতে পারি, কিন্তু আমরা
মানে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন অফ প্রোটন আর নিউট্রন নিয়ে খুব একটা মানে বলা যেতে পারে, কিন্তু সেটা খুবই কমপ্লেক্স ব্যাপার হয়ে যায়, ঠিক আছে, একটা কি হয়ে যায়, খুবই কমপ্লেক্স ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো ভেক্টর অ্যাটম মডেল নিয়ে মানে এটা জিনিসটাকে সলভ করে যায়, সিমিলার টু ভেক্টর অ্যাটম মডেল অফ অ্যাটম, ঠিক আছে। যাই হোক, তো এইসব নিয়ে আমি বেশি কিছু বলছি না যে মানে কি করতে হয়, কিন্তু মেন কথা আমাদের যেটা জানতে হবে যে এখানে কোয়ান্টাম নাম্বারগুলো নিয়ে জানতে হবে, ঠিক আছে। কোয়ান্টাম নাম্বারগুলো নিয়ে জানতে হবে যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামটা সম্বন্ধে একটু বুঝতে চাই, ঠিক আছে। তাহলে দেখ, আমার যেরকম অ্যাটমিক ফিজিক্সে যে যে কোয়ান্টাম নাম্বার ছিল, এখানেও কিন্তু সেই সেই কোয়ান্টাম নাম্বারগুলোই কিন্তু থাকবে, ঠিক আছে। সেই কোয়ান্টাম নাম্বারগুলোই থাকবে, ঠিক আছে, মানে মোরলেস বলতে পারি যে জিনিসগুলো সেমই, ঠিক আছে, মানে অ্যাটমিক ফিজিক্সের কাছ থেকে ধার নিয়ে এরা জিনিসটাকে বিল্ড করেছে, ঠিক আছে। তো প্রথমে যেটা থাকে জানিস, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা কি কিরকম ভ্যালু হয়, n ইকুয়াল টু 1 2 3, ঠিক আছে। In Coulomb field, first order term is for the total energy of the state is characterized by n, ঠিক আছে। এইসব যাই হোক, এগুলো নিয়ে আমি খুব ডিটেলসে বলছি না, ঠিক আছে। এগুলো যখন দরকার হবে, যখন আমরা সেল মডেল পড়বো, তখন এই জিনিসগুলো আবার দরকার হলে আমি আবার বলবো, ঠিক আছে। এখন জাস্ট একটা আমি ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখ, পড়বি এই জিনিসগুলো, ঠিক আছে। একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হয়, একটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার l হয়, ঠিক আছে। এটা l, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা হচ্ছে l আছে অরবিটাল মোশনের জন্য, ঠিক আছে। l আছে অরবিটাল মোশনের জন্য, যার ভ্যালু হয়ে যাচ্ছে 0 থেকে n-1 অবধি, ঠিক আছে। আর অ্যাঙ্গুলার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কি হয়ে যায়, সেটা হয়ে যায় √l ইন্টু l প্লাস 1 h ক্রস, ঠিক আছে। √l ইন্টু l প্লাস 1 h ক্রস, ঠিক আছে। আর বিভিন্ন স্টেটগুলো যে থাকে অরবিটাল স্টেট, যেমন s p d f, এই অরবিটালগুলো বলা হয়, এগুলো জানিস, ঠিক আছে। এইবারে দেখ, এর যে আমরা যদি এর মানে জেড কম্পোনেন্ট যদি নিয়ে আলোচনা করি, ঠিক আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিই এক্সটার্নাল, তার ডাইরেকশনে অরবিটাল মানে অরবিটাল মোমেন্টাম কিরকম হবে, তো সেইটা জানার জন্য আমরা কি ইন্ট্রোডিউস করি, আর একটা কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করি, যেটাকে আমরা এমএল বলি, ঠিক আছে, এমএল বলি। তো এই এমএল এর যে ভ্যালু হয় সেটা জানিস যে -L2 কি হয়, +L হয়, ঠিক আছে। মানে ধর কোনো একটা আমার এল রয়েছে, l equal to 2, তাহলে ml হবে হচ্ছে আমার -2 -1 0 +1 +2। কত কত ডিফারেন্স থাকতে হবে, এক এক করে ডিফারেন্স করে আমাকে যেতে হবে, ঠিক আছে, এক এক করে আমাকে ডিফারেন্স করে যেতে হবে। কিন্তু এরকম নয় যে আমি -1 -1/2 0 লিখে দিলাম, না, সবসময় ডিফার বাই অ্যান ইন্টিজার, ঠিক আছে, ডিফার বাই অ্যান ইন্টিজার। তাহলে আমার টোটাল কত রকমের ভ্যালু, কতগুলো ভ্যালু হয়, অ্যাকচুয়ালি 2l + 1 ভ্যালু সম্ভব ml এর, ঠিক আছে। ml এর 2l + 1 ভ্যালু সম্ভব। কারণ যদি আমি বলি যে ml এর কতগুলো ভ্যালু সম্ভব l2 এর জন্য, তাহলে দেখ 2 × 2 + 1 মানে 5, তাহলে দেখ এখানে আমি 5টা ভ্যালু পেয়েছিলাম, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এইগুলো নিয়ে তোরা অ্যাটমিক ফিজিক্স আরো ডিটেলসে পড়বি, ঠিক আছে, আরো ডিটেলসে, কারণ এখানে তো সব বলা তো সম্ভব নয়, ঠিক আছে। কারণ আমার যতটুকু দরকার আমি তোদেরকে ততটাই বলছি, বাকি আরো যখন যত দরকার হলে আরো বলবো, ঠিক আছে। আরেকটা আছে জানিস, স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। স্পিনের জন্য, স্পিন যেহেতু একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, ঠিক আছে, তোরা জানিস প্রোটন নিউট্রন ইলেকট্রন সব হচ্ছে স্পিন পার্টিকেল, তো তাদের একটা আমরা স্পিন, তাদেরকে একটা স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়েছি, এবং সেই স্পিনের জন্য, সেই স্পিন যেহেতু একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, তার জন্য কি আছে, একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তো তার ভ্যালু কত হয়, √s ইন্টু s প্লাস 1 h ক্রস, যেখানে এসটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার। এরপর হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে কি, এর যদি আমি ওরিয়েন্টেশনটা বলি যে ম্যাগনেটিক ফিল্ডের দিকে কতগুলো ওরিয়েন্টেশন নেবে, ঠিক আছে, তাহলে তখন আমাকে কি বলতে হবে, এমএস এর ভ্যালু বলতে হবে, ঠিক আছে। তখন আমাকে এমএস ধরতে হবে। এমএসটা কি, এমএসটা হচ্ছে সেম 2s + 1 ভ্যালু নিতে পারে, ঠিক আছে, ডিফারিং বাই অ্যান ইন্টিজার, ঠিক আছে, মানে -s2 +s অব্দিও ভ্যালু নেবে। যদি s = ½ হয় আমার, তাহলে এমএস আমার কত হবে, এমএস আমার হবে ±½ ঠিক আছে। যদি আমার s = যদি আমার 3/2 হয়, তাহলে আমার এমএস কত হবে, এমএস হয়ে যাবে হচ্ছে ±3/2 ±½ ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে একটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্ট, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তো সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে জে, স্মল জে দিয়ে। আর যখন আমরা
অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে রিপ্রেজেন্ট করবো, তখন সেটা ক্যাপিটাল জে ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। যেটা কিছুই না, যেটা হয়ে যাচ্ছে জাস্ট যদি বড় যেটা লিখি তাহলে সেটা হয়ে যাচ্ছে এল প্লাস এস, মানে স্পিন আর অরবিট এর যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আর হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, সেই দুটোর ভেক্টর সামকে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসেবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এইটা জানার দরকার নেই। আর হ্যাঁ, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বললাম। এবার দেখ এল আর যে এস রয়েছে, এই দুজন নিজের মধ্যে কিরকম ভাবে ইন্টারেক্ট করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। সেটা দুরকম ভাবে তারা মানে নিজেদের মধ্যে ইন্টারেক্ট বা কাপেল করতে পারে। একটা হচ্ছে এলএস কাপলিং, আর একটা হয়ে যাচ্ছে তোর জে জে কাপলিং, ঠিক আছে। এলএস কাপলিং আর জে জে কাপলিং এর মানে কি, মানে হচ্ছে যে ধর তোর কাছে দুটো ধর আমি এখন অ্যাটম দিয়ে বলছি, ঠিক আছে। ধর তোর কাছে দুটো অ্যাটম রয়েছে, ঠিক আছে। এর অরবিটাল একটা কিছু মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে L1, S1 রয়েছে, আর এর ধরনের L2, এর S2। এবারে এই L1 L2 কিভাবে ইন্টারেক্ট করে টোটাল জে তৈরি করবে, দেখ দুরকম ভাবে তৈরি করতে পারে। একটা হচ্ছে প্রথমে দুটো এল মিলে একটা টোটাল এল তৈরি করলো, আর এই দুটো এস মিলে একটা টোটাল এস তৈরি করলো, এই এল এই এস মিলে টোটাল জে তৈরি করলো, ঠিক আছে। এটা একটা পসিবল, এরকম একটা পসিবিলিটি হতে পারে। আর একটা হতে পারে যে ধর মুছে দিচ্ছি এখানে, ঠিক আছে, এটা দেখালাম। প্রথমে এই এল আর এই এস প্রথমে একসাথে ইন্টারেক্ট করলো, দিয়ে একটা ধর জে ওয়ান তৈরি করলো, আর এই এল টু এস টু দুজনের মধ্যে ইন্টারেক্ট করে জে টু তৈরি করলো। এবার এই জে ওয়ান জে টু আবার দুজন মিলে একটা বড় জে তৈরি করলো। তাহলে এই দুরকম কেস কিন্তু আমার পসিবল। তো এই দুটোর একটাকে বলা হয় এলএস কাপলিং, একটাকে বলা হয় জে জে কাপলিং। এলএস কাপলিং কোনটা? এলএস কাপলিং হচ্ছে প্রথমেরটা, যেখানে প্রথমে সব এল গুলো কাপেল করে একটা রেজাল্টেন্ট এল দেয়, আর সব এস গুলো কাপেল করে একটা রেজাল্টেন্ট এস দেয়, দিয়ে ওই রেজাল্টেন্ট এল আর রেজাল্টেন্ট এস মিলে একটা রেজাল্টেন্ট জে তৈরি করা। জে জে কাপলিং এ কি হয়, প্রথমে ইচ ইন্ডিভিজুয়াল এল অ্যান্ড এস মিলে একটা করে জে ওয়ান জে টু জে থ্রি তৈরি করে, ঠিক আছে, রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি করে, দিয়ে ওই রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো মিলে একটা ফাইনাল মানে ফাইনালি আরেকটা মানে ফাইনাল রেজাল্টেন্ট যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয় সেটা তৈরি করে, ঠিক আছে। এই জিনিসগুলো অ্যাটমিক ফিজিক্সেরই জিনিস, তো সেইভাবে এক্সপ্লেন করলাম। এগুলো সেল মডেলে একটু একটু লাগবে, তাই আমি একটু একটু করে বললাম, ঠিক আছে। এগুলো নিয়ে বেশি মানে এখানে অতটা দরকার নেই নিউক্লিয়ার ফিজিক্সে, ঠিক আছে। যদি দরকার হয় পরে আরও একটু অল্প বেশি, তাহলে সেটা আমি পরে বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কি রয়েছে আমার নিউক্লিয়ার মুভমেন্টস, ঠিক আছে। এরপর হয়ে যাচ্ছে আমার নিউক্লিয়ার মুভমেন্টস। দেখ নিউক্লিয়ার মুভমেন্ট মানে কি, একটা হতে পারে ইলেকট্রিক মুভমেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট। তো ম্যাগনেটিক মুভমেন্ট বলতে আমরা এখানে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখানে আমরা কি নিয়ে কথা বলবো, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট নিয়ে। ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট কি, সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিজম মানে আগের সেমিস্টারে ইলেকট্রোম্যাগনেটিজমে তোরা পড়েছিস, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিজমে কি বলা হয়, যে যদি আমার কাছে একটা কারেন্ট ক্যারিং লুপ থাকে, বা ধর একটা চার্জ এরকম রোটেট করছে, ঠিক আছে, চার্জ কিউ যদি রোটেট করছে একটা নির্দিষ্ট লুপে, তাহলে মানে চার্জ ঘুরছে মানে কি, তার মানে আমি একটা কারেন্ট পাচ্ছি, অবভিয়াসলি একটা কারেন্ট পাচ্ছি। তো সেই কারেন্টের জন্য কি হয়, একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাই আমরা, ঠিক আছে, একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাই, ঠিক আছে। তো সেটাকে আমরা ধর মিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো সেই মিউটা কি হয় অ্যাকচুয়ালি, সেই মিউটা হয়ে আই ইন্টু এ, ঠিক আছে। এ হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়াটা কিসের, এই যে লুপটার যে এরিয়া দেখতে পাচ্ছি সেই এরিয়াটা হচ্ছে এই এ, আর কারেন্ট হচ্ছে যে চার্জটা যে কারেন্ট তৈরি করছে, ঠিক আছে। তো দেখ এইখানে কি বলেছে, যে দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ নিউক্লিয়াস অ্যারাইজেস ডিউ টু মোশন অফ চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেল বলতে কি, এখানে ভিতরে যে প্রোটন রয়েছে, ঠিক আছে, সেটার জন্য আমার কি হতে পারে, যে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আসতে পারে, ঠিক আছে। তো অরবিটাল অ্যান্ড স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ প্রোটনস প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড উইদিন দ্য নিউক্লিয়াস। তারা কি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং এই ফিল্ডের জন্য কি হতে পারে, আমরা ডাইপোল মোমেন্ট, রেজাল্টিং ডাইপোল মোমেন্ট আমরা পাবো, ঠিক আছে। তো এর যে মানে যে মিউর যে এক্সপ্রেশন কি হবে, সেটা কিন্তু আমরা আগে মানে আগের সেমিস্টারে তোরা ইয়েতে করেছিস, ইলেকট্রোম্যাগনেটিজম যে পেপারটা ছিল সেইখানে, কিন্তু তাও এখানে আমি আর একবার রিভিশনটা দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এরকম কিছু একটা, ঠিক আছে। এটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি জিনিসটা কি, যে দেখ আই হয়ে যাচ্ছে এখানে কারেন্ট, ঠিক আছে। আই সমান কি, কারেন্ট হয়ে যাচ্ছে কি চার্জ বাই
টাইম, ঠিক আছে। এখানে টাইম কোনটা নেব, টাইমটা হচ্ছে যে একবার ঘুরে আসতে ওর কতটা টাইম লাগছে, ঠিক আছে। এই একবার ঘুরে আসতে এর কতটা টাইম লাগছে, ঠিক আছে, মানে টাইম পিরিয়ড এখানে, ঠিক আছে। এখানে টিটা হচ্ছে টাইম পিরিয়ড, এখান থেকে এতটা ঘুরে এলো, সেই টাইমটা হয়ে যাচ্ছে কি টি। তাহলে কিউ বাই টি, টি ইকুয়াল টু 2 পাই আর/ভি, আই ইকুয়াল টু কিউ ভি বাই 2 পাই আর, ঠিক আছে। কিভাবে এলো, এইটাকে এখানে আমরা সাবস্টিটিউট করে দিলাম, তাহলে এটা এরকম চলে এলো। এইবারে দেখ মিউ সমান আমার কি হয়, এখানে এক জায়গায় দেখবি মিউ লিখেছে, একবার এম লিখেছে, ঠিক আছে, কিন্তু দুটোই সেম, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক। তো মিউ ইকুয়াল টু হয়ে যায় আই এ, ঠিক আছে। আমরা ডাইরেকশন নিয়ে এখন কথা বলছি না, আমরা জাস্ট এখন তোর ম্যাগনিটিউডটা নিয়ে কথা বলছি, ঠিক আছে। তাহলে মিউ ইন্টু আই যদি করি, এটা পি হবে না, এটা পাই হবে, ঠিক আছে। তো আমরা কি করবো, আইটা কত ছিল কিউ ভি বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার, এখানে হয়ে গেল আর, এখানে হয়ে গেল আর, তাহলে মিউ হয়ে গেল কিউ ভি আর বাই 2, তাহলে মিউ ইকুয়াল টু হয়ে গেল কিউ ভি আর বাই 2, এরকম। এইবার আমরা কি করছি, এটাকে একটু মানে একটু মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট স্টাইলে লেখার জন্য। তো কি করছি, আমরা উপরে একটা এম গুণ করলাম, নিচে একটা এম গুণ করলাম, ঠিক আছে, উপরে একটা এম, নিচে একটা এম। তাহলে এই দুটো এম যদি আমরা গুণ করি, আর এই পার্টটাকে যদি আমি আলাদা করে লিখি, সরি, এই পার্টটাকে, এই এম ভি আর, ঠিক আছে, এম ভি আর পার্টটাকে, তাহলে এই এম ভি আর কি হয়, মানে সার্কুলার মোশনের ক্ষেত্রে এম ভি আর হয়ে যায় তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। এম ভি আরটা কি হয়ে যায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম এর, ঠিক আছে। তো সেইটাকে আমরা কি লিখেছি, ই এল বাই টু এম, ঠিক আছে, ই এল বাই 2m। যেহেতু এল হয়ে যাচ্ছে, এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম ভি আর, ঠিক আছে, এল ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমার এম ভি আর। তাহলে এটাকে যদি আমরা ভেক্টর নোটেশন দিয়ে লিখি, তাহলে কি করবো, এল এর মাথায় একটা আমরা ভেক্টর সাইন দেবো, যেহেতু এলটা হচ্ছে এখানে ভেক্টর কোয়ান্টিটি, ই আর এম তো স্কেলার কোয়ান্টিটি জানিস। তাহলে এটা হয়ে গেল অরবিটাল মোশনের জন্য আমার ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, অরবিটাল মোশনের জন্য আমার ম্যাগনেটিক মোমেন্ট কি হবে। এবার সেম যদি আমি বলি যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য আমার কি হবে, তাহলে কিছুই না, জাস্ট এখানে একটা জে ভেক্টর আসবে, ঠিক আছে, এখানে একটা জে ভেক্টর আসবে, আর একটা কি আসবে, জি আসবে, জি হচ্ছে একটা জি ফ্যাক্টর, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে গাইরোম্যাগনেটিক রেশিও, ঠিক আছে, বা জাইরোম্যাগনেটিক রেশিও, যেটাই বলবি। তো এটা জি ফ্যাক্টর, এই জি ফ্যাক্টরটা মানে ইলেকট্রনের অরবিটাল মোশনের জন্য জি ইকুয়াল টু 1 হয়ে যায়। আর যদি আমরা স্পিন মোশনের জন্য কথা বলি, মানে এল এর জন্য এত হয়ে যায়, আর যদি স্পিন মোশনের জন্য কথা বলি, তাহলে কিন্তু জিটা তখন 2 হয়, ঠিক আছে। আর জে এর জন্য একটা ফর্মুলা হয়, যদি আমরা জে ফ্যাক্টর বসাই তখন ল্যান্ডে জি ফ্যাক্টর বলে এটাকে, তো এর জন্য একটা বড় ফর্মুলা হয় 1 প্লাস, মনে পড়ছে না আমার এক্স্যাক্টলি, তো একটা ফর্মুলা হয় এখানে। তো সেই ফর্মুলাটা বসাতে হবে, এখানে ডাইরেক্ট 1 2 বসানো যায় না, ঠিক আছে। তাহলে আমরা যদি তোর ইয়ের কথা বলি, যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য আমার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, তাহলে এইটা হবে, ঠিক আছে, আমার কি হবে, এইটা হবে, হয়ে গেল। এইবার দেখবি এখানে কিছু ওরা মানে কি বলবো, এই একটা করে এইচ কার্ড দিয়ে এখানে মানে ইউনিট দিয়ে অ্যাডজাস্ট করেছে, দিয়ে এই মিউ বি একটা বার করেছে, যেটা আমি বলে দিচ্ছি এখানে ছোট করে, এটা হয়তো কনফিউজড হয়ে যেতে পারিস। জাস্ট হয়ে যাচ্ছে এটা, যেটা আগের ইয়েটা ছিল যে জি কত ছিল, হ্যাঁ ই জি ই জে বাই 2m। এই জেটাকে আমরা জানি যে এরকম লেখা যায়, জে মানে হচ্ছে জে প্লাস 1 ইন্টু এইচ ক্রস। তাহলে এই জি ধর লিখলাম, ই লিখলাম, আর এইচ ক্রস লিখলাম, আর 2m লিখলাম। আর এই জে প্লাস 1 যেটা রয়েছে না, এটাকে ধর আমরা জে লিখলাম, ঠিক আছে, শুধু জে, এটাকে ধর আমি জে দিয়ে রিপ্লেস করে দিলাম। এই যে ই এইচ ক্রস বাই 2mটা রয়েছে না, এটাকে বলা হয় মিউ বি, বা এটাকে বলা হয়ে যাচ্ছে তোর বোর ম্যাগনেটন, ঠিক আছে, এটাকে বলা হয় বোর ম্যাগনেটন, যেটা ভ্যালু হয় হচ্ছে এত জুল পার টেসলা, ঠিক আছে, 9.27 × 10⁻24 জুল পার টেসলা, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়ার বোর ম্যাগনেটন। মানে এটা কেন বলা হয়েছে, কারণ আমরা যখন কোনো অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে কথা বলবো, তখন আমরা সবসময় বলবো যে এর ম্যাগনেটিক মোমেন্ট এত মিউবি বা এত বোর ম্যাগনেটন। আমরা কখনোই বলবো না বারবার যে এত তোর জুল পার টেসলা বা এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, কখনোই আমরা এই কথাটা বলবো না, আমরা সবসময় বলবো এত বোর ম্যাগনেটন না অত বোর ম্যাগনেটন, সেটা নিয়ে কথা বলবো। সিমিলারলি যদি আমি নিউক্লিয়ারে চলে যাই, মানে নিউক্লিয়ার ফিজিক্সে চলে যাই, তখন আমাকে দেখ কি করতে হবে, এইটা তো ইউনিভার্সাল, ঠিক আছে, এটা তো ইউনিভার্সাল, ঠিক আছে, এই জিনিসটা, কিন্তু আমার নিউক্লিয়াসে তখন মাসটা দিয়ে, মানে নিউক্লিয়নের মাস দিয়ে এটাকে তোকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে আমি কি করেছি, আমি প্রোটনের মাস দিয়ে সাবস্টিটিউট করে দিয়েছি, তাহলে তখন আমার মিউ বিটা কি বলবো, আমরা মিউ এন বলবো, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ম্যাগনেটন বা নিউক্লিয়ার বোর ম্যাগনেটন।
ঠিক আছে, নিউক্লিয়ার ম্যাগনেটন বা নিউক্লিয়ার বোর ম্যাগনেটন। তাহলে আমরা যদি কোনো নিউক্লিয়াসের ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে কথা বলি তাহলে আমরা বলবো যে এই নিউক্লিয়াসটার এত বোর ম্যাগনেট, মানে এত নিউক্লিয়ার বোর ম্যাগনেটন ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, ওর এত নিউক্লিয়ার বোর ম্যাগনেটন ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে এরকম, তার ভ্যালুটা হচ্ছে এত। এটা দেখতেই পাচ্ছিস যে এই যে শুধু যে বোর ম্যাগনেটন রয়েছে তার চেয়ে কিন্তু কম হয়, ঠিক আছে, কারণ কি আর এটা এত একটা ফ্যাক্টর দিয়ে এরকম, মানে এত ফ্যাক্টর কম হয়, ঠিক আছে, মানে এমই বাই এমপি পরিমাণ। ঠিক আছে, এগুলো আর কিছু বলার নেই, এগুলো নিয়ে পরে আরো বলবো। স্পিনের জন্য বলছিলাম এই জিএস আসবে, ঠিক আছে, আর ইয়ের জন্য অরবিটাল ইলেকট্রনের জন্য জিএল আসে, যেটা এক হয়। এটা যদি ইলেকট্রনের জন্য নিস তাহলে জিএসটা 2 হয়ে যায়, ঠিক আছে, এগুলো নিয়ে বেশি বলার দরকার নেই। আর এখানে এই টোটাল এস আর এল কাপেল করে, ঠিক আছে, মানে জিএস এরকম নিয়ে, যেহেতু মিউ এল এর জন্য আমি বলে দিচ্ছি, মিউ এল এর জন্য জি, ঠিক আছে, আর মিউ এস এর জন্য তাহলে জিএল লিখলাম, এটা জিএস লিখলাম। এল ভেক্টর হবে, সরি ভুল করছিলাম। আর এটা ধরে নে মিউ এন। তো এই দুটোই জাস্ট আমি আগে বললাম যে একটা করে এল ভেক্টরটা আসবে, নিউক্লিয়ার বোর ম্যাগনেট্রন আসবে, একটা জি ফ্যাক্টর আসবে, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশনটা আসবে, নিউক্লিয়ার বোর ম্যাগনেট্রনটা আসবে, এটা আসবে। তো এই দুটো যখন আমি যোগ করবো তখন আমি কি পাবো, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টটা পাবো। এই জিনিসটা সেল মডেলে পরে আবার আমি বলবো, ঠিক আছে, মানে এটা, ঠিক আছে। এটা এরকম কেন দিয়েছে এই সামেশন, কারণ অনেকগুলো আমার নিউক্লিয়ন রয়েছে, তো অনেকগুলো তো নিউক্লিয়ন রয়েছে, তাই একটা কি দিয়েছে সামেশন রয়েছে, কারণ প্রত্যেকটা নিউক্লিয়ন আলাদা আলাদা স্পিন হতে পারে, তাদের জি ফ্যাক্টর আলাদা হতে পারে, ঠিক আছে, তো এই জন্য এটা দিয়েছে। তাহলে এল আর এস কে যদি আমরা ভেক্টর সাম করি তাহলে আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা এরকম পেয়ে যাবো, ঠিক আছে। এটা নিয়ে এগুলো নিয়ে এখন বেশি মাথা খারাপ করার দরকার নেই, জাস্ট আমি যতটা বললাম বিশেষ করে এতদূর অবধি, ঠিক আছে, এতদূর অবধি মোটামুটি জিনিসগুলো মনে রাখবি, ঠিক আছে। ওটাই হলো ম্যাগনেটিক মোমেন্ট। এরপর যেটা রয়েছে হচ্ছে আমাদের কোয়াড্রুপল মোমেন্ট, ঠিক আছে। কোয়াড্রুপল মোমেন্টটা কেন কাজে লাগে সেটা বলছি, যে কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম, দেখবি যে সবসময় যে আমাকে তোর নিউক্লিয়াসটা স্ফেরিক্যাল হতে হবে এরকম কোনো মানে নেই। কখনো এটা এরকমও হতে পারে, কখনো এটা এরকমও হতে পারে, কখনো এটা এরকম হতে পারে, মানে এটা স্ফিয়ার, ঠিক আছে, এটা স্ফিয়ার বলে দিচ্ছি। তো সেইটা আমি কিভাবে মেজার করব, যে সেটা তো আমাকে জানতে গেলে সেটা নিশ্চয়ই কিছু মেজারমেন্ট রয়েছে, তো সেইটা মেজার করা হয়ে যাচ্ছে এর কোয়াড্রুপল মোমেন্ট, মানে মেজার করে সেটা আমরা ডিসিশন নিই যে সেটা কিরকম শেপের, ঠিক আছে। তো দিস প্রপার্টি অ্যারাইজেস ডিউ টু নন স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন ইন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে, মানে এটা ইট ইজ ওর্থ নাথিং দ্যাট ফর এ নিউক্লিয়াস অফ স্ফেরিক্যাল শেপ neither the dipole moment exists nor quadrupole moment exists because the center of mass of the nucleus coincides with the center of charge of the nucleus। বলছে স্ফেরিক্যালের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টও এক্সিস্ট করবে না, আর কোয়াড্রুপল মোমেন্টও এক্সিস্ট করবে না, কিন্তু যদি সেটা ডিফর্ম হয়ে যায় স্ফিয়ার থেকে তাহলে সেখানে কিন্তু একটা আমরা কোয়াড্রুপল মোমেন্ট পাবো, ঠিক আছে। সেটা দেখে আমরা বলতে পারবো যে নিউক্লিয়াসটা ডিফর্মড কিনা, ঠিক আছে। তো এই ক্যালকুলেশন কিন্তু কিছু দরকার নেই, ঠিক আছে, এগুলো পড়বি না একদম, এগুলো কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, এগুলো দরকার নেই এখন, যদি দরকার হয় পরে বলবো। এই ফর্মুলাটা মনে রাখতে পারিস, ঠিক আছে, আমি পরে এক্সপ্লেন করবো সেল মডেলে আবার, ঠিক আছে, এটা এখন দরকার নেই, ঠিক আছে, চাইলে পড়তে পারিস, ঠিক আছে, ফর্মুলাটা। যাই হোক, এইবার দেখ এই কোয়াড্রুপল মোমেন্টের উপর ডিপেন্ড করে আমরা তিনটে শেপ মানে বলি, একটা হচ্ছে প্রোলেট, একটা হচ্ছে অবলেট, একটা হয়ে যাচ্ছে স্ফেরিক্যাল, ঠিক আছে। প্রোলেট শেপটা দেখ এইরকম, প্রোলেট শেপ কখন বলবো, ধর কোনো নিউক্লিয়াসের যদি আমার কোয়াড্রুপল মোমেন্টটা গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, প্রোলেট বলবো, ঠিক আছে। প্রোলেট শেপটা কি, মানে যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে when 2 out of 3 principal axes are equal and the third axis is no longer um, no longer than the other two axes, nucleus will have a shape like that of a fully inflated football। মানে রাগবি দেখেছিস তো, রাগবি বল সেরকম টাইপের হয় এইরকম, বা অথবা এটাকে তুই বলতে পারিস ইডলি, ঠিক আছে, ইডলি দেখেছিস হয়তো, ইডলি যখন বাটিতে এরকম দিয়ে দেবে ইডলিটা, এরকম যদি বাটিতে ইডলিটা দেয় তো
তখন সেটাকে আমরা বলবো প্রোলেট শেপ, ঠিক আছে। ইডলিটাকে তুই এরকম করে আবার যদি দাঁড় করিয়ে দিস দিয়ে বলবি এটা প্রোলেট শেপ, তখন কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ইডলিটাকে এরকম যদি শুইয়ে এরকম করে দেখিস তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোলেট শেপ, ঠিক আছে। তো সেইটাকে কিন্তু এরকমভাবে মনে রাখবি, ইডলি দিয়ে মনে রাখতে পারিস, ঠিক আছে, ইডলি দিয়ে প্রোলেট শেপ, ঠিক আছে। এটা কিন্তু সমুদ্রের ঝিনুক নয় এরকম যে শেপ দেখছিস, এটা জাস্ট শেপটা বোঝানোর জন্য বলা হয়েছে, ঠিক আছে। এইবার দেখ আরেকটা বলা হয়েছে যে কিউ লেস দেন জিরো হলে কি হবে। কিউ লেস দেন জিরো মানে কিউটা যদি নেগেটিভ হয় তাহলে নিউক্লিয়াসটাকে বলা হবে অবলেট শেপ। কি বলা হবে? অবলেট শেপ। অবলেট মানে কি? এইরকম করে এরকম দাঁড় করানো, মানে ডিমটাকে যদি ধর তোর কাছে একটা এগ রয়েছে, ঠিক আছে, একটা ডিম রয়েছে, ডিমটাকে যদি এরকম দাঁড় করিয়ে দেখিস তাহলে সেটা হচ্ছে, ডিমটা হচ্ছে অ্যাকচুয়ালি অবলেট শেপ। মানে কি? ধর একটা স্পিয়ার ছিল, সেটাকে আমি এদিক থেকে চেপে দিলাম, তাহলে এরকম করে যদি চাপ দিস তাহলে দেখ সেই জিনিসটা কিন্তু এরকম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি একটা স্পিয়ার এরকম থাকে, সেটাকে যদি তুই এই দিক থেকে চাপ দিস এই দুদিক থেকে, তাহলে দেখ সেটা কিন্তু এরকম হয়ে যাবে, যেটা হয়ে যাচ্ছে তোর প্রোলেট, ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে অবলেট। ডিম অথবা কি বলতে পারি আমরা পটল, পটল যদি দেখিস এইরকম করে তাহলে সেটা হয়ে যাচ্ছে তোর অবলেট শেপ, ঠিক আছে। পটল, পটলের ইংলিশ আমি জানি না এই মুহূর্তে, দেখে নিবি নেটে, ঠিক আছে। তো পটল বলতে পারিস বা ডিম বলতে পারিস, সেটা হয়ে যাচ্ছে অবলেট শেপ, ঠিক আছে। এখানে কি সব দিয়েছে, বার্গার ফার্গার এসব মনে রাখার দরকার নেই, ঠিক আছে, পাম্পকিন এগুলো মনে রাখার দরকার নেই, আমি যেটা বললাম। আর কিউ যদি জিরো হয়ে যায়, মানে কিউ জিরো না, নাইদার পজিটিভ নট নেগেটিভ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্ফেরিক্যাল শেপ, মানে একদম স্পিয়ার, বলের মতন, ঠিক আছে। তাহলে কোয়াড্রুপল মোমেন্ট থেকে আমরা কি জানতে পারি, নিউক্লিয়াসের শেপটা সম্বন্ধে আমরা আইডিয়া লাগাতে পারি, ঠিক আছে। তো সেগুলো নিউমেরিক্যালস আমি পরে করাবো, এখন সেল মডেলে যাই তারপর, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই থাকুক, ঠিক আছে, আর কিছু নেই হচ্ছে, এগুলো আছে, এগুলো তো পড়ালাম ভাই। এইসব পরের দিন পড়াবো, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, দি এক্সপ্লানেশন, ব্যান্ড ব্রিজ যা আছে। তো আজকের ক্লাস এতটাই থাক, ঠিক আছে। আজকের ক্লাসটা একটু আমার আগের দিন রেকর্ডিং করেছিলাম, কিন্তু কিছু প্রবলেমসের জন্য রেকর্ডিংটা ঠিকঠাক হয়নি, তো ওই জন্য আজকে আরেকবার রেকর্ড করলাম। যদি কোনো ডাউট থাকে এখান থেকে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি বা কিছু, তো সেটা আমাকে পরের দিন নেক্সট ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের নেক্সট ক্লাসে দেখা হবে আবার।